আলাইকুম প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আরো একটি নতুন ক্লাস এবং আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আরেকটি ক্লাস আমরা দেখতেছি। আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রীয় ব্যবসার যে প্রকারভেদ, সেই প্রকারভেদ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা জানি এই ক্ষেত্রে যে বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আশা করব তোমরা খুব দ্রুত আমার সাথে জয়েন করবা, একসাথে মিলে আমরা ক্লাসটা শুরু করব। আমরা দেখতেছি অনেকে আমাদের সাথে জয়েন করা শুরু করতেছে। আমি আশা করব খুব দ্রুত আমার সাথে বাকিরাও জয়েন করবে, আমরা একসাথে মিলে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আমাকে একটু কমেন্টে জানাও সব ঠিকঠাক আছে কিনা, একটু কমেন্টে জানাও সব ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা। আমাকে একটু কমেন্টে জানাও সব ঠিকঠাক ভাবে আছে কিনা। তোমরা একটু আচ্ছা, তোমরা একটু অপেক্ষা করো, ঠিক হয়ে যাবে। একটু কয়েক মিনিট অপেক্ষা করো, আশা করি সব ঠিকঠাক থাকবে। ঠিক আছে, এখন আমাকে একটু কমেন্টে জানাও ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা। এখন কমেন্টে জানাও, এখন কমেন্টে জানাও ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা এবং ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা আমাকে। ঠিক আছে, কমেন্টে একটু। আচ্ছা, একজন বলতেছে শোনা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা, একটু অপেক্ষা করো, সব ঠিকঠাক ভাবে দেখা যাবে আশা করি। কমেন্ট সেকশনটা একটু অন করে দিও। আচ্ছা, আশা করবো এখন ঠিকঠাক আছে। আহ, আহ, আশা করবো সব ঠিকঠাক, আমরা শুরু করবো এবং আমরা এটাও প্রত্যাশা করবো খুব দ্রুত তোমরা বাকিরা যারা আছো খুব দ্রুত আমার সাথে জয়েন করবো। আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আলোচনা করবো, যেই জায়গা থেকে আসলে প্রশ্নগুলো আসবে সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে সেই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করবো। আমি তোমাদেরকে বলেই দিব কোন টপিকসটা বেশি ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে বলছি রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে যে বিষয়টা বেশি ইম্পর্টেন্ট, আসলে রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট যেটা আমি বলছি সেটা হচ্ছে তোমাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়, সালগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, সালগুলো ইম্পর্টেন্ট, মন্ত্রণালয়গুলো ইম্পর্টেন্ট, ফুল মিনিং গুলো ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে মূলত প্রশ্ন হয়, বিভিন্ন সালগুলো পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, কোনটা কত সালে প্রতিষ্ঠিত হয় সে সালটা আসতে পারে, বিভিন্ন মন্ত্রণালয় আসতে পারে, যেহেতু মন্ত্রণালয়টা বেশি ইম্পর্টেন্ট মন্ত্রণালয়ে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং আমরা জানি এর বাইরেও আসতে পারে, পূর্ণরূপগুলো আসতে পারে। ঠিক আছে, ফুল মিনিং গুলো আসতে পারে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা প্রত্যাশা করবো খুব দ্রুত বাকিরা আমাদের সাথে জয়েন করবে। আমি আবার হচ্ছে তোমরা যারা ক্লাসটা নিয়মিত করতেছো, আমি আশা করবো তোমরা ইনশাল্লাহ এই ক্লাসের ফলটা তোমরা খুব ভালোভাবে পাবে। আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, তোমরা যারা ক্লাস ঠিকভাবে করতেছো, যারা নিয়মিত বরাবর ঠিক 6টা 45 থেকে 8টা 15 পর্যন্ত যারা ঠিকভাবে ক্লাসটা করে যাচ্ছ, ইনশাল্লাহ তারা সেরা কিছু পাবে ইনশাল্লাহ। তারা বুঝতে পারবে পরীক্ষার হলে যে এই ক্লাসগুলো আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু আমরা জানি আমাদের গুচ্ছতে, আমরা জানি আমাদের নাম্বার হচ্ছে 35। মাথায় রাখবা, গুচ্ছতে 35, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা জানি 25 এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 30 নাম্বার হচ্ছে ম্যানেজমেন্ট। সো ম্যানেজমেন্টটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরো একটা কারণে সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সবাই স্টার্ট করবে ম্যানেজমেন্ট দিয়ে। তোমার স্টার্টিংটা যদি ভালো হয় তোমার পরীক্ষাটা ভালো হবে ইনশাল্লাহ। সো অনেকে সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আমরা আশা করবো আমাদের সাথে বাকি যারা এখনো জয়েন করেনি, আমরা আশা করবো খুব দ্রুত তোমরা আমার সাথে জয়েন করবো, আমরা একসাথে মিলে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, একসাথে মিলে ক্লাস। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম এই মন্ত্রণালয়গুলো, যেমন বিসিআইসি কোন মন্ত্রণালয় পরীক্ষা আসতে পারে, অনলি বিসিআইসি আসতে পারে কোন মন্ত্রণালয়, আমরা উত্তর শিল্প মন্ত্রণালয়, অথবা আসতে পারে বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা। সংক্ষেপে আসার সম্ভাবনা বেশি। বিজিএমসি পরীক্ষা আসতে পারে বস্ত্র পার্শ্বিল, বস্ত্র এবং পাট মন্ত্রণালয়। বিটিএমসি, ঠিক আছে, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন, বস্ত্র ও পাট। ঠিক আছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ। বিটিটিবি কোন মন্ত্রণালয়, আমরা দিব ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। বিপিসি বেসরকারি বিমান ও পর্যটন। বিআরটিসি, এটাকে বলা যেতে পারে কি, বিআরটিসি কোন মন্ত্রণালয়, বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বিআরটিসি কোন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বাংলাদেশ বিমান বেসরকারি বিমান ও পর্যটন। ঠিক আছে, বিআর বা বাংলাদেশ রেল মন্ত্রণালয়। ঠিক আছে, বিআইডব্লিউটিসি বাংলাদেশ অভ্যন্তরীণ জল পরিবহন সংস্থা, নৌ পরিবহন মন্ত্রণালয়। ঠিক আছে, বাংলাদেশ বন উন্নয়ন সংস্থা, পরিবেশ ও বন মন্ত্রণালয়। টিসিবি ইম্পর্টেন্ট, টিসিবি বাণিজ্য মন্ত্রণালয়। কোন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংক, ব্যাংক বা বিমা কোন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়। তাহলে
যেমন ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, এটা কোন মন্ত্রণালয়? এটা বাণিজ্য মন্ত্রণালয়। এক্সপোর্ট যদি আসছে বাণিজ্য, কিছু কিছু ক্ষেত্রে আমরা বুঝতে পারবো, একটু বুঝার চেষ্টা করবো এটা কি শিল্প মন্ত্রণালয়ে যাচ্ছে নাকি এটা বাণিজ্য মন্ত্রণালয় নাকি এটা অর্থ মন্ত্রণালয়। যেমন বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান থাকলে অর্থ মন্ত্রণালয়, ঠিক আছে। বাণিজ্য রিলেটেড থাকলে সেটা কি বাণিজ্য মন্ত্রণালয়, ঠিক আছে। আমরা এইভাবে রিলেট করার চেষ্টা, শিল্প কেন্দ্রিক করলে এটা শিল্প মন্ত্রণালয়। আমরা এইভাবে চিন্তা করলে আমাদের জন্য সহজ হয়ে যাবে বিষয়গুলো। আমরা এইভাবে চিন্তা করে করে পড়াশোনা পড়ার চেষ্টা করবো, যাতে আমাদের জন্য বিষয়গুলো সহজ হয়ে যায়। আমি আবার বলছি তোমাদেরকে প্রতি ক্লাসে যে কথাটা বুঝে বলার চেষ্টা করছি, যখন কোনো কিছু তুমি পড়বা একটা মাথায় জিনিস রাখবা, যখন কোনো কিছু তুমি বাসায় পড়বা তুমি চেষ্টা করবা কিভাবে সহজ করা যায় বিষয়টা, কিভাবে সহজে মনে রাখা যায়, ঠিক আছে। ওইটা যদি তুমি অনুসরণ করো তুমি বাকিদের চেয়ে এগিয়ে থাকবে, ঠিক আছে। চিন্তা করে করে পড়বা, আমি কেন পড়তেছি, এটা কি জন্য দিছে, নিজেকে কোয়েশ্চন করবা, চিন্তা করবা। এমনি এমনি মুখস্থ করে যাবা না, ভুল করবা, আমি বলছি মনে থাকবে না, ঠিক আছে। বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, সেটা যেটাই হোক না কেন, ঠিক আছে। রিলেট করার চেষ্টা করো, তোমার জন্য সহজ হয়ে যায় বিষয়গুলো। তো আমরা আশা করবো তোমাদের যে সামনে পরীক্ষা, আমি বলছি সামনে বেশি দিন পরীক্ষা নেই, এই মুহূর্তে যে কাজগুলো করবো বাসায়, যে অধ্যায়টা শেষ করবা, বাংলা বলো ইংলিশ বলো, বেশি করে প্র্যাকটিস করবা। আর বিগত বছরের যে ইয়ার কোয়েশন, 10 বছরের ইয়ার কোয়েশনে কোনো প্রকার ঘাটতি থাকা যাবে না। বিগত 10 বছরের ইয়ার কোয়েশনে কোনো প্রকার ঘাটতি থাকা যাবে না, সেটা প্রত্যেকটা সাবজেক্টে। তুমি রাজশাহীতে পরীক্ষা দিবে, রাজশাহী বিগত 10 বছরের কোনো ঘাটতি দেখা যাবে না। গুচ্ছতে পরীক্ষা দিয়ে বিগত 10 বছরের গুচ্ছ কোনো কিছু ঘাটতি দেখা যাবে না। তখন তুমি বাকিদের চেয়ে এগিয়ে থাকতে হবে এবং তুমি বুঝতে পারবে যে প্রশ্নের প্যাটার্নটা কেমন হয়। ইংলিশ প্রশ্ন হলো কোন জায়গা থেকে হয়, ম্যানেজমেন্ট কোন জায়গায়, অ্যাকাউন্টিং বাংলা কোন জায়গা থেকে হয়, সেটা বুঝতে পারবা, ঠিক আছে। রাজশাহীর জন্য ফাইন্যান্স ক্লাস ইনশাল্লাহ দেখা হবে, আমি তোমাদেরকে ওইটাও গুছিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। টেনশন নেওয়ার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, শুধু যেভাবে বলবো সেভাবে শুনলে চলবে, তোমাদের তোমরা ব্যাস কিছু পাবে ইনশাল্লাহ। যেভাবে আমি বলবো ঠিক সেভাবে করলে আমি জানি ম্যানেজমেন্ট মার্কেটিং এ, ম্যানেজমেন্ট বা ফাইন্যান্সে তুমি সবার চেয়ে বেশি ভালো করবে ইনশাল্লাহ, সেটা আমার বিশ্বাস, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখি আমরা বিভিন্ন প্রকার রাষ্ট্রীয় ব্যবসাগুলো নিয়ে একটু দেখি। প্রথমে কি আছে, ওয়াসা। ওয়াসার পূর্ণরূপটা কি? ওয়াটার সাপ্লাই এন্ড সুয়েজ অথরিটি। দেখো এটা সংক্ষেপে কি ওয়াসা, কিন্তু পূর্ণরূপটা কিরকম? পূর্ণরূপটা হচ্ছে দেখো WSSA। তাহলে আমরা মনে রাখবো কি ওয়াসার পূর্ণরূপটা হচ্ছে WSSA, না হলে ভুল করবা। ওয়াসার পূর্ণরূপটা কি দেখো, আমি সংক্ষেপে কিভাবে মনে রাখা যায়, WSSA, ওয়াটার সাপ্লাই এন্ড সুয়েজ অথরিটি, ঠিক আছে। WSSA, তাহলে ওয়াসার পূর্ণরূপটা কি? WSSA আমরা এভাবে মনে রাখবো, ঠিক আছে। তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে। এটি প্রতিষ্ঠা হয় কত সালে? 1963 সালে। সবাই আমার সাথে মুখে বলবা একবার, আমি আবার বলছি, আমার ক্লাসে তোমাদের জন্য একটা সুবিধা হচ্ছে, তোমরা যদি আমার ক্লাস আমার সাথে মুখে মুখে বলে যাও, তোমাদের বাসায় আর রিভিশন দেওয়ার দরকার নেই, এখানে ক্লাসে রিভিশন হয়ে যাবে। আমার অনুরোধ থাকবে, আমি যখন যেটা বলবো সবাই একদম প্রত্যেকে আমার সাথে মুখে মুখে বলবা। যেখানে যে জায়গায় বসে আছো ওই জায়গায় কোনো কিছু লিখার দরকার নেই, আমার সাথে মুখে মুখে শেষ করো, ঠিক আছে। মুখে মুখে শেষ করো। আর তোমাদের সামনে আমি ক্লাস নেওয়ার সময় আমি জানি, আমি আজকে জিএস তারা রাজশাহীতে, আমরা দেখছি অনেকেই রাজশাহীতে পরীক্ষা দিবে, রাজশাহীর প্রশ্নের প্যাটার্নটা একটু ভিন্ন হয়, আমরা সেই অনুযায়ী তোমাদেরকে আলোচনা করবো ইনশাল্লাহ, সেই অনুযায়ীও আমরা আলোচনা করবো বিস্তারিত, ঠিক আছে। আচ্ছা, কয়েকটা প্রশ্ন রাজশাহীতে ভিন্ন আসে, সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো। আমরা দেখি 2 থেকে 3টা প্রশ্ন রাজশাহীতে এবং গুচ্ছতে জিএসটি টাইপসের প্রশ্ন আসে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, কোন বিশ্ববিদ্যালয়ে কেমন আসতে পারে, ঠিক আছে। আমরা তো সামনে সলভ ক্লাস নিব, অনেকগুলো এক্সক্লুসিভ এমসিকিউ সলভ করবো, সেই জায়গাতে আমি চেষ্টা করবো একদম পূর্ণাঙ্গ ধারণা তোমাদের যাওয়ার জন্য, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে দেখো এটা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1963 সালে। এটি যদি বলে কোন ধরনের প্রতিষ্ঠান, আমরা উত্তর দিব সাহিত্য প্রতিষ্ঠান। এটি কোন ধরনের প্রতিষ্ঠান? সাহিত্য প্রতিষ্ঠান। তাহলে ওয়াসা কোন ধরনের প্রতিষ্ঠান? সাহিত্য প্রতিষ্ঠান। আমরা জানি এটা সংবিধিবদ্ধ সংস্থা, এটা হচ্ছে কি সংবিধিবদ্ধ সংস্থা, ঠিক আছে। এবং সাহিত্য প্রতিষ্ঠান কত সালে প্রতিষ্ঠিত হয়? 1963 সালে, আমরা মনে রাখবো। আচ্ছা, বাংলাদেশ ডাক বিভাগ, আমাদের পরীক্ষায় যে আছে সবচেয়ে পুরাতন ব্যবসা কোনটি? আমরা উত্তর দিব সবচেয়ে পুরাতন ব্যবসা হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ। তাহলে পরীক্ষায় যে আসে সবচেয়ে পুরাতন রাষ্ট্রীয় ব্যবসা কোনটি? আমরা উত্তর দিব বাংলাদেশ ডাক বিভাগ, ঠিক আছে। একটি সরকারি মালিকানা, সম্পূর্ণ সরকারি মালিকানা এবং সরকারি, আমরা যেটা ডাক ও টেলিযোগাযোগ একটা মন্ত্রণালয় আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডাক বিভাগের অনেকগুলো সার্ভিস আমরা দেখছি, মানি অর্ডার সার্ভিস, জিইএফ সার্ভিস, ইএমএস সার্ভিস। এখন বর্তমানে সবচেয়ে আধুনিক সার্ভিস কোনটি? সবচেয়ে আধুনিক সার্ভিস হচ্ছে ইলেকট্রনিক মানি অর্ডার সার্ভিস, যেটি 2010 সালে প্রথম 2010 সাল থেকে যাত্রা শুরু করে। তাহলে পরীক্ষায় যদি আসে বাংলাদেশ ডাক বিভাগের সবচেয়ে আধুনিক সেবা কোনটি? আমরা উত্তর দিব ইলেকট্রনিক মানি অর্ডার সার্ভিস। তাহলে বাংলাদেশ ডাক বিভাগের সবচেয়ে আধুনিক সেবা কোনটি? আমরা উত্তর দিব ইলেকট্রনিক মানি অর্ডার সার্ভিস, যেটি যাত্রা শুরু করে 2010 থেকে। আমরা কিওয়ার্ড, আমি যেগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছি, আমি আবার বলছি এগুলো মনে রাখতে হবে, পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবেই,
ঠিক আছে, পরীক্ষা এখান থেকে মাস্ট পরীক্ষা প্রশ্ন আসবে, রাজশাহী এবং গুচ্ছতে এখান থেকে প্রশ্ন আসবেই। আমি যেই জায়গায় গুরুত্ব দিব সেই জায়গাগুলো একটু মনে রাখার চেষ্টা করবো। তাহলে এই জায়গা এখান থেকে পরীক্ষা আসতে পারে কি বলতে হবে, ডাক বিভাগের সবচেয়ে আধুনিক সেবা কোনটি, আমরা উত্তর দিব ইলেকট্রনিক মানি অর্ডার সার্ভিস, যেটি চালু হয় 2010 সাল থেকে। যেটি কত সাল থেকে, 2010 সাল থেকে, সবচেয়ে আধুনিক সেবা, সবচেয়ে আধুনিক সেবা, ঠিক আছে। আচ্ছা, এরপর বাংলাদেশ রেলওয়ে আমরা জানি। আচ্ছা, এরপর দেখো বিএসএফআইসি, বিএসএফআইসি এটি ক সালে প্রতিষ্ঠিত হয়, 1976 সালে। তাহলে বিএসএফআইসি, ঠিক আছে, এটি ক সালে প্রতিষ্ঠিত হয়, 1976 সালে। এখানের মধ্যে কি কি আছে, বাংলাদেশ চিনি কল কর্পোরেশন, বাংলাদেশ খাদ্য সহযোগী শিল্প কর্পোরেশন, ঠিক আছে। আচ্ছা দেখো, এরপর দেখো এখানে একটু দেখে নিবে এটা। আচ্ছা, এরপর দেখো বিটিটিবি, বাংলাদেশ টেলিগ্রাম এন্ড টেলিফোন বোর্ড, বিটিটিবি বাংলাদেশ টেলিগ্রাম এন্ড টেলিফোন বোর্ড, এটি প্রতিষ্ঠিত হয় কত সালে, 1979 সালে। তবে এটি বর্তমানে কোম্পানিতে রূপান্তর করা হয় 2008 সালে। তাহলে পরীক্ষায় যেটা আসে, পরীক্ষা আসতে পারে বিটিটিবি কে কোম্পানিতে রূপান্তর করা হয় কত সালে, আমরা উত্তর দিব এটিকে কোম্পানিতে রূপান্তর করা হয় 2008 সালে। এখন নতুন নামটা কি করে, বিটিসিএল, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। তাহলে পরীক্ষা এটা পূর্ণরূপটা আশা করি, বিটিসিএল এর পূর্ণরূপটা কি পরীক্ষা আসে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। দেখো বিটিসিএল, বাংলাদেশ বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, আমার সাথে বল যাও, মুখে মুখে বল যাও, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। এটি কোম্পানিতে রূপান্তরের কত সালে, 2008 সালে, মনে রাখবা 2008 সালে। পূর্ণরূপটা কি আমার সাথে বলা যাও, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। এখানে কয়েকটা টপিক তেমন বেশি মুখস্থ করার দরকার নেই, আমার সাথে মুখে মুখে শেষ করো, ঠিক আছে। পিপিপি পরীক্ষা আসতে পারে এখান থেকে, পাবলিক প্রাইভেট এবং পার্টনারশিপ বিজনেস, ইম্পর্টেন্ট। পিপিপি মানে কি বলছে, আমরা প্রথম পি দ্বারা কি বলছে, আমরা মনে রাখবো প্রথম পি হচ্ছে পাবলিক, আমরা প্রথম পি দ্বারা কি মনে রাখবো, পাবলিক। এটাকে 3P-ও বলা হয় থাকে, P3-ও বলা হয় থাকে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আমি আবার বলছি এখানে তেমন বেশি মুখস্থ করা বা বুঝা তেমন বেশি কিছু নাই এই অধ্যায়টাতে, বিশেষ করে রাষ্ট্রীয় ব্যবসা। জাস্ট যেগুলো বলছি সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, কারণ পরীক্ষা এখান থেকে আসবে ইনশাল্লাহ। আমরা এখান থেকে যেগুলো বলছি এগুলো একটু মনে রাখার চেষ্টা করবো, এরপরে আসবে আমাদের আমাদের বুঝার মতো আরো অনেকগুলো টপিক সামনে আসতেছে, একটু মনোযোগ দিবা, ঠিক আছে। আর আমাদের আমি বলছি আজকে হয়তো আমরা ম্যানেজমেন্টের প্রথম অধ্যায় পর্যন্ত যেতে পারি, ঠিক আছে। যদি যাই অবশ্যই প্রথম অধ্যায়ের ক্লাসটা অবশ্যই তোমাদের করতে হবে, কারণ ব্যবস্থাপনার প্রথম অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আমি আবার বলছি এখান থেকে এমন কিছু প্রশ্ন হয় যেটা কেউ পারবে না। আজকে আমার ক্লাস এখানে যারা করবে ইনশাল্লাহ তারা পারবে, এখানে ক্লাসটা যারা করবে তারাই পারবে, কিন্তু ওই প্রশ্নগুলো অনেকেই পারবে না। আমি আবার বলছি ইনশাল্লাহ ক্লাস যারা করবে তারাই পারবে। সো আজকে যদি আমরা প্রথম ব্যবস্থাপনা পর্যন্ত যেতে পারি শেষ করে, তাহলে ব্যবস্থাপনা প্রথম অধ্যায়টা ক্লাসটা কেউ মিস করবে না, ভুলেও মিস করবে না। আমি আবার বলছি ভুলেও মিস করা যাবে না। আচ্ছা, পিপি মানে কি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিজনেস। আমরা জানি এটা সরকারি এবং বেসরকারি উদ্যোগ হয়। এটা কি এমন এক ধরনের দ্বিবিধ অংশীদারি যেখানে সরকারি খাত এবং বেসরকারি খাত একসাথে হয়, যেখানে সরকারি এবং বেসরকারি খাত একসাথে হয়ে, দেখো সরকারি এবং বেসরকারি একসাথে হয়ে জনগণের সেবা প্রদান করে। প্রধান উদ্দেশ্য কি, জনগণের সেবা। তাহলে এখানে বলা আছে পাবলিক এবং প্রাইভেট, সরকারি বেসরকারি, পাবলিক প্রাইভেট সরকারি বেসরকারি পার্টনারশিপ বিজনেস, ঠিক আছে। প্রধান উদ্দেশ্য কি, জনগণের সেবা করা। এটি এই পদ্ধতি ব্যবসায় সরকার আর্থিক চাপটা হ্রাস করে। তাহলে কোনটির ক্ষেত্রে আমরা বলবো পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এটা মনে রাখবো। আমরা সবাই জানি ব্যক্তির সাথে ব্যক্তি চুক্তি হয় অংশীদার ব্যবসা, আর প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের চুক্তি হচ্ছে যৌথ উদ্যোগী ব্যবসা। আমরা যে বর্তমান সবচেয়ে আধুনিক ব্যবসা হচ্ছে যৌথ উদ্যোগী ব্যবসা, যেটা দেশি এবং বিদেশি উদ্যোক্তা মিলে হয় যৌথ উদ্যোগী ব্যবসা। এবার দেখো বেসরকারি খাতের সাথে সরকারি খাতের চুক্তিকে কি বলা হয়, পিপি ব্যবসা, পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তাহলে আমরা দেখতেছি ব্যক্তির সাথে ব্যক্তি হলে আমরা বলবো কি, ব্যক্তির সাথে ব্যক্তি হয় সেটা হচ্ছে কি অংশীদারি ব্যবসা, ঠিক আছে। আর প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানে হয় সেটা হচ্ছে যৌথ উদ্যোগী ব্যবসা। আমরা যে দেশি এবং বিদেশি উদ্যোক্তা মিলে যখন একটি ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে তখন তাকে যৌথ উদ্যোগী ব্যবসা বলে। বর্তমানে এটি সবচেয়ে আধুনিক ব্যবসা। আর সরকারি খাতের সাথে বেসরকারি যদি একসাথে হয় তখন সেটাকে বলা হচ্ছে কি পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিজনেস, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিজনেস। আচ্ছা, পিপিপি মূলত নীতিমালা প্রণয়ন করে কত সালে, 2010 সালে। এটা পরীক্ষা আসে, পিপিপি কত সালে নীতিমালা প্রণয়ন করে, আমরা উত্তর দিব 2010 সালে। পিপিপি কত প্রকার এগুলো একটু মনে রাখলে চলবে। তাহলে পিপিপি নীতিমালা প্রণয়ন করে কত সালে, 2010 সালে। পিপিপি নীতিমালা প্রণয়ন করে কত সালে, 2010 সালে, 2010 সালে। তাহলে পিপিপি নীতিমালা প্রণয়ন করে কত সালে, 2010 সালে। আচ্ছা, এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ব্যবসার আইনগত দিক। খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। আমরা জানি আইনগত দিক হচ্ছে তিনটা, একটা হচ্ছে প্যাটেন্ট, ট্রেডমার্ক এবং কপিরাইট। প্যাটেন্ট, ট্রেডমার্ক এবং কপিরাইট থেকে পরীক্ষার প্রশ্ন প্রায় প্রতিবারই আসে,
ঠিক আছে, আমরা এই তিনটা নিয়ে এখন আলোচনা করবো। আমরা আবার বলছি, এই তিনটা থেকে যে প্রশ্ন আসবে একটু মনোযোগ দিলে তোমরা এখান থেকে যে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ তোমরা পারবা। ঠিক আছে, তাহলে একজন লিখে দিচ্ছে পিপিপি নীতিমালা প্রণয়ন করো 2010 সালে। ঠিক আছে, ভেরি গুড, এটা পরীক্ষায় প্রশ্ন আসে। কখন পিপিপি নীতিমালা প্রণয়ন করে? আমরা উত্তর দিব 2010 সালে। আর পিপিপি এর পূর্ণরূপটা কি? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিজনেস। ঠিক আছে, আমরা এতক্ষণ পর্যন্ত পড়াইছি, এগুলো একটু একটু মুহূর্ত করতে হবে। ঠিক আছে, না হলে মনে থাকবে না। এখন আমরা আবার আসছি ব্যবসায় আইনগত দিক, খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি ব্যবসা গঠন ও পরিচালনা করার জন্য কিছু আইনগত দিক মেনে চলতে হয়। ঠিক আছে, আচ্ছা, কিছু আইনের প্রয়োজন হয়। দেখো, তাহলে দেখো বৈধতার সাথে আইন সম্পর্কিত। আচ্ছা, এবার দেখো আমরা যদি দেখি আইনগত দিকগুলো কি কি। আমরা তিনটা, একটা প্রথম রাশি কি? প্যাটেন্ট। প্যাটেন্ট আসলে কি? আমরা জানি প্যাটেন্টটা হচ্ছে একটি বুদ্ধিভিত্তিক সম্পদ। একদম একদম মনোযোগ, ফিরে আয় সবাই, ফিরে ফিরে আয়, ক্লাসে ফিরে আয়, একদম মনোযোগ। প্যাটেন্টটা কি? প্যাটেন্ট হচ্ছে একটি বুদ্ধিভিত্তিক সম্পদ। একটি কোন ধরনের সম্পদ? বুদ্ধিভিত্তিক সম্পদ। আমরা জানি এটির মাধ্যমে কি হয়? আবিষ্কারক তার আবিষ্কৃত পণ্যের জন্য একচ্ছত্র আইনগত অধিকার পেয়ে থাকে। তাহলে যেটির মাধ্যমে আবিষ্কারক আবিষ্কারের উপর একচ্ছত্র আইনগত অধিকার পেয়ে থাকে, ওই আইনটাকে বলা হচ্ছে কি? প্যাটেন্ট আইন। ওই আইনটাকে বলা হচ্ছে কি? প্যাটেন্ট আইন। অর্থাৎ ধরো এই মার্কারটা প্রথমবারের মতো আমি আবিষ্কার করছি, এই মার্কারটা প্রথমবারের মতো। তাহলে এই মার্কারটা উৎপাদনের, এটা কাউকে উৎপাদনের জন্য লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে এবং বিক্রয় করার ক্ষেত্রে এটা আমাকে সরকার একচ্ছত্র একটা আইনগত অধিকার দিবে। সরকার আমাকে একটা একচ্ছত্র আইনগত অধিকার দিবে, যেহেতু আমি এটাই আমি আবিষ্কার করছি। এই অধিকারটাকে বলা হচ্ছে প্যাটেন্ট। এটা আবিষ্কারককে নতুন আবিষ্কারে উৎসাহিত করে। ধরো আমি আবিষ্কার করছি, এখন পরবর্তী যে কেউ আমার থেকে দেখে দেখে আবিষ্কার করে ফেলছে, আমার ভালো লাগবে না। কারণ প্রথমবারের মতো আমি অনেক সাধনা করে এটা আবিষ্কার করছি। ঠিক আছে, সেটা আমার ভালো লাগবে না। যার কারণে আবিষ্কৃত পণ্যের উপর আবিষ্কারককে যে একচ্ছত্র আইনগত অধিকার প্রদান করে সেটাকে বলা হচ্ছে প্যাটেন্ট। তাহলে আমরা একটু দেখে আসি। দেখো দেখো প্যাটেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে নতুন প্রযুক্তি এবং শিল্পের উন্নয়নে আবিষ্কারককে উৎসাহিত করা। আবিষ্কারককে কি করা? উৎসাহিত করা। এবং প্যাটেন্ট কি? দেখো, এটি হচ্ছে আবিষ্কারকের একচ্ছত্র অধিকার হলো প্যাটেন্ট, যার ফলে আবিষ্কারটি তৈরি করা, উন্নয়ন করা, ব্যবহার ও বিক্রয়ের উপর অধিকার লাভ করেন। ঠিক আছে, এটা হচ্ছে প্যাটেন্ট। ঠিক আছে, আধুনিক প্যাটেন্ট চালু হয় 1474 সালে ইতালির ভেনিসে। এই ধরনের প্রশ্ন একটু কম আসে, আমরা তারপর দেখে নিব পরীক্ষা যেটা আসতে পারে। প্যাটেন্ট একটি কোন ধরনের সম্পদ? আমরা জানি প্যাটেন্ট একটি বুদ্ধিভিত্তিক সম্পদ বা ইন্টেলেকচুয়াল অ্যাসেট বা প্রপার্টি। তাহলে সবাই আমার সাথে বলো, প্যাটেন্ট একটি কোন ধরনের সম্পদ? আমরা উত্তর দিব বুদ্ধিভিত্তিক সম্পদ। কোন ধরনের সম্পদ? বুদ্ধিভিত্তিক সম্পদ বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি। প্যাটেন্ট আইন কত সালে পরীক্ষা আসতে পারে? 1911 সালে। প্যাটেন্ট আইন কত সালে? 1911 সালে। প্যাটেন্ট সনদের মেয়াদকাল কয় বছর? 16 বছর। প্যাটেন্ট সনদের মেয়াদকাল কয় বছর? 16 বছর। ঠিক আছে, আন্তর্জাতিকভাবে প্যাটেন্ট সনদ প্রদান করে কে? আন্তর্জাতিকভাবে প্যাটেন্ট সনদ প্রদান করে উইপো, WIPO। আন্তর্জাতিকভাবে প্যাটেন্ট সনদ প্রদান করে কে? উইপো, WIPO। তাহলে আমাকে বলো তো, প্যাটেন্ট একটি কোন ধরনের সম্পদ? আমরা বলবো প্যাটেন্ট একটি বুদ্ধিভিত্তিক সম্পদ। সবাই মনোযোগ দাও, প্যাটেন্ট একটি বুদ্ধিভিত্তিক সম্পদ। এটা আবিষ্কৃত পণ্যের উপর আবিষ্কারককে একচ্ছত্র আইনগত অধিকার প্রদান করে। ঠিক আছে, প্যাটেন্ট সনদের মেয়াদকাল কয় বছর? 16 বছর। প্যাটেন্ট সনদের মেয়াদকাল কয় বছর? 16 বছর। এটি একটি বুদ্ধিভিত্তিক সম্পদ। আন্তর্জাতিকভাবে প্যাটেন্ট সনদ প্রদান করে কে? উইপো। আমরা উত্তর দিব উইপো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। তাহলে আন্তর্জাতিকভাবে প্যাটেন্ট সনদ প্রদান করে কে? আমরা উত্তর দিব উইপো, WIPO, উইপো। আন্তর্জাতিকভাবে প্যাটেন্ট সনদ প্রদান করে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। আর আমরা জানি প্যাটেন্ট সনদ প্রদান করার জন্য কয়টি উপাদান আবশ্যক? আমরা উত্তর দিব 4টি উপাদান। প্যাটেন্ট সনদ পাওয়ার জন্য কয়টি উপাদান আবশ্যক? 4টি উপাদান। কয়টি উপাদান? 4টি উপাদান। আমরা জানি এটা বৈধ হইতে হবে। এটা কি হইতে হবে? বৈধ হইতে হবে। এটা সম্পূর্ণ নতুন হইতে হবে। ঠিক আছে, এটা আবিষ্কারযোগ্য হইতে হবে এবং এটার উপযোগিতা থাকতে হবে। তাহলে প্যাটেন্ট সনদ পাওয়ার জন্য কয়টি উপাদান আবশ্যক? আমরা উত্তর দিব 4টি উপাদান আবশ্যক। উত্তর দিব কয়টি উপাদান? 4টি উপাদান আবশ্যক। প্রধান 4টি উপাদান যদি মিলে যায় তাহলে সেই প্যাটেন্ট সনদ পাবে আবিষ্কৃত পণ্যের উপর। ঠিক আছে, আর আইন বলে কত দিব? 1911। কোন ধরনের সম্পদ? বুদ্ধিভিত্তিক সম্পদ। আচ্ছা, এবার ট্রেডমার্ক। ট্রেডমার্ক আসলে কি? আমরা জানি ট্রেডমার্ক হচ্ছে কোন চিহ্ন, প্রতীক। ট্রেডমার্ক হচ্ছে কি বলছি? কোন চিহ্ন, প্রতীক, বৈশিষ্ট্য, সংখ্যা বা যে কোনো কিছু যা সমজাতীয় একটি পণ্য থেকে আরেকটি পণ্যকে আলাদা করে। তাহলে ট্রেডমার্ক হচ্ছে এমন একটা জিনিস যা সমজাতীয় একটি পণ্য থেকে আরেকটি পণ্যকে আলাদা করে। যেমন গরু মার্কা ডেউটিন, আরেকটা আছে কি? মোরগ মার্কা ডেউটিন। তাহলে গরু মার্কা একটা ডেউটিন, মোরগ মার্কা একটা ডেউটিন। দুইটা যে দুইটা কোম্পানি সেটা আমরা
বুঝবো কিভাবে? মার্কাটা দেখে। এই মার্কাটাকে কি বলা হয়? ট্রেডমার্ক বলা হয়। একটা হচ্ছে গরু মার্কা ট্রেডমার্ক, আর হচ্ছে মোরগ মার্কা ট্রেডমার্ক। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি ট্রেডমার্ক। তাহলে আমরা জানি সমজাতীয় একটি পণ্য থেকে আরেকটি পণ্যকে আলাদা করা যায় কিসের মাধ্যমে? ট্রেডমার্কের মাধ্যমে। তাহলে সমজাতীয় একটি পণ্য থেকে আরেকটি পণ্যকে আলাদা করা যায় কিসের মাধ্যমে? ট্রেডমার্কের মাধ্যমে। তাহলে ট্রেডমার্কের প্রধান বৈশিষ্ট্যটা কি? স্বতন্ত্রতা। ট্রেডমার্কের প্রধান বৈশিষ্ট্যটা কি? স্বতন্ত্রতা। ট্রেডমার্ক আইন কত সালে? আমরা জানি ট্রেডমার্ক আইন হচ্ছে 2009 সালের। ট্রেডমার্ক আইন কত সালে? 2009 সালের। ট্রেডমার্ক সনদের মেয়াদকাল কয় বছর? আমরা উত্তর দিব 7 বছর। ট্রেডমার্ক সনদের কত বলছি? মেয়াদের কয় বছর বলছি? সনদের মেয়াদকাল 7 বছর। তবে এটি নবায়নের মাধ্যমে কত বছর করে বাড়ানো যায়? আমরা যে নবায়নের মাধ্যমে এটি 10 বছর করে বাড়ানো যায়। নবায়নের মাধ্যমে এটি 10 বছর করে বাড়ানো যায়, সেটা আমরা মনে রাখবো। তাহলে দেখো, কোন সূচক, বৈশিষ্ট্য, চিহ্ন, প্রতীক যা একটি পণ্যকে অন্য পণ্যকে আলাদা করে। প্রধান বৈশিষ্ট্য কি বলছি? স্বতন্ত্রতা। সর্বপ্রথম ট্রেডমার্ক আইন 1857 সালের, আর উপমহাদেশের প্রথম ট্রেডমার্ক আইন 1940 সালের, আর বর্তমান ট্রেডমার্ক আইন 2009 সালের। বর্তমানটা বেশি ইম্পর্টেন্ট। বর্তমান ট্রেডমার্ক কত? 2009 সালে। দেখো, আমি কিন্তু যেভাবে এখানে গোলবৃত্তটা করতেছি, তোমরা ঠিক একইভাবে বই বা লেকচার থেকে পড়ার সময় একইভাবে গোলবৃত্তটা করবা। ঠিক আছে? আচ্ছা, ট্রেডমার্ক বিধিমালা কত? 2015 সালের। ট্রেডমার্ক সনদের মেয়াদকাল কয় বছর? 7 বছর। নবায়নের মাধ্যমে কত বছর করে বাড়ানো যায়? 10 বছর। ঠিক আছে? নবায়নের মাধ্যমে কত বছর করে বাড়ানো যায়? 10 বছর। তাহলে প্রথম আইন বলছি 1857 সালের, উপমহাদেশের সর্বপ্রথম আইন 1940 সালের, বর্তমান আইন 2009। আমার সাথে মুখে মুখে বলো। আর বিধিমালা 2015। মেয়াদকাল, সনদের মেয়াদকাল খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সনদের মেয়াদকাল 7 বছর, ইম্পর্টেন্ট। নবায়নের মধ্যে কত বছর করে বাড়া যায়? 10 বছর করে। তাহলে সমজাতীয় একটি পণ্য থেকে আরেকটি পণ্যকে আলাদা করে কে? ট্রেডমার্ক। ট্রেডমার্ক গুলো কি? এই দেখো, ডিভাইস হইতে পারে, ব্র্যান্ড হইতে পারে, শিরোনাম হইতে পারে, লেবেল হইতে পারে, টিকেট, নাম, স্বাক্ষর, শব্দ, প্রতীক, সংখ্যা। ঠিক আছে? সংখ্যাযুক্ত উপাদান, রং, অথবা যে কোনো কিছুই ট্রেডমার্ক হইতে পারে। যে কোনো কিছুই ট্রেডমার্ক হইতে পারে। অনেক ক্ষেত্রে নামটাই হচ্ছে কি? ট্রেডমার্ক। ঠিক আছে? আমরা দেখি ঘড়ির ক্ষেত্রে নামটাই হচ্ছে কি? ট্রেডমার্ক। ঠিক আছে? অনেক ক্ষেত্রে ঘড়িতে আমরা দেখি নামটা হচ্ছে কি? ট্রেডমার্ক, কোনো চিহ্ন নেই। ঠিক আছে? নামটাই ট্রেডমার্ক হইতে পারে। তাহলে দেখো, এখানে বলা আছে ডিভাইস, ব্র্যান্ড, শিরোনাম, লেবেল, টিকেট, দেখো নাম, স্বাক্ষর, শব্দ, প্রতীক। তাহলে পরীক্ষায় যে আছে নিচের কোনটি ট্রেডমার্ক, আমরা সেটা আসলে আসলে আশা করি পারবো। দেখো, প্রত্যেকটা বিষয় কিন্তু ট্রেডমার্ক হতে পারে। নাম হইতে পারে, ডিভাইস হইতে পারে, ব্র্যান্ড হইতে পারে, শিরোনাম, লেবেল, টিকেট, নাম, স্বাক্ষর, শব্দ, প্রতীক, সংখ্যা। ঠিক আছে? রং, যে কোনো কিছুই কি হইতে পারে? ট্রেডমার্ক হইতে পারে, যার মাধ্যমে সমজাতীয় একটি পণ্য থেকে আরেকটি পণ্যকে কি করা হয়? আলাদা করা হয়। সমজাতীয় একটি পণ্য থেকে আরেকটি পণ্যকে কি করা হয়? আলাদা করা হয়। আমার সাথে একটু মুখে মুখে বলে যাওয়া, আমার মনে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন আমাকে একটু কমেন্টে জানাও, এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা। আমরা যতটুকু আলোচনা করছি এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা। আজকে ক্লাস তেমন বেশি, আমরা প্রথম দিকে এখানে বেশি তেমন বুঝানোর কিছু ছিল না। আমরা পরবর্তী আরো কয়েকটা টপিক খুব বুঝানো আছে, আমরা জানি, সেগুলো পর্যন্ত আমরা অপেক্ষা করবো ইনশাল্লাহ। আমাকে বলো, এতটুকু পর্যন্ত তোমাদের সবার একদম 100% ক্লিয়ার কিনা। এতটুকু পর্যন্ত সবার 100% ক্লিয়ার কিনা কমেন্টে জানো। ঠিক আছে? এতটুকু পর্যন্ত সবার 100% ক্লিয়ার কিনা। আমরা দেখতেছি ইফাত বলতেছে আলহামদুলিল্লাহ, ইসফাত বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, আয়াত বলছে ক্লিয়ার। তানবিন বলতেছে, তারেক বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ঠিক আছে? সামিনা জাহান বলছে ক্লিয়ার। ঠিক আছে? প্রিয়া বলছে ক্লিয়ার। আমরা দেখছি অনেকে আমাদের সাথে আছেন। মোস্তাফিজুর রহমান, তাসনোবা তুসি, আচ্ছা, জোবাইদা, সবাই বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা দেখছি আমাদের সাথে অনেকে আছেন, সবাই বলতেছে ক্লিয়ার। একটু আমার সাথে তোমরা একটু কষ্ট করবো, আমি তোমাদের একটু অনুরোধ করবো, তোমরা আমার সাথে মুখে মুখে বলে যাবা। ঠিক আছে? তাহলে পরীক্ষায় যদি আসে সমজাতীয় একটি পণ্য থেকে আরেকটি পণ্যকে আলাদা করে কি, আমরা উত্তর দিব ট্রেডমার্ক। ট্রেডমার্ক গুলো যে কোনো কিছু হইতে পারে, নাম, চিহ্ন, প্রতীক, সংখ্যা, বৈশিষ্ট্য, যে কোনো কিছু হইতে পারে ট্রেডমার্ক। ঠিক আছে? আইন কত সালে? আমরা আইনটা বেশি মনে রাখবো, 2009 সালে। সনদের মেয়াদকাল কয় বছর? 7 বছর, সেটা মনে রাখবো। ট্রেডমার্ক সনদের মেয়াদকাল কয় বছর বলছি? 7 বছর। নবায়নের মাধ্যমে 10 বছর করে বাড়ানো যায়, ইম্পর্টেন্ট, সেটা মনে রাখতে হবে। ঠিক আছে? আইন হচ্ছে 2009। ঠিক আছে? দেখো, বাংলা লিঙ্কের আমরা জানি কয়েকটি রঙের সমন্বয়, ইবিএল এর সংখ্যার সমন্বয়, কোকাকোলার মধ্যে নাম, শিরোনাম, গ্রামীণ ফোনের মধ্যে প্রতীক, এগুলো হচ্ছে কি? ট্রেডমার্ক। ঠিক আছে? ট্রেডমার্ক এক একটা এক এক রকম হইতে পারে। ঠিক আছে? দেখো, বাংলা লিঙ্কের ট্রেডমার্ক কি? বিভিন্ন রঙের সমন্বয়, ইবিএল এর সংখ্যার সমন্বয়, কোকাকোলার মধ্যে নাম, শিরোনাম,
গ্রামীণ ফোনের মধ্যে প্রতীক, আমরা একটা প্রতীক দেখি গ্রামীণ ফোনের ট্রেডমার্কটা, ঠিক আছে, এক একটাতে এক রকম হতে পারে। আচ্ছা দেখো, পণ্য বা সেবাকে সমজাতীয় অন্য পণ্য থেকে আলাদা করে কে? ট্রেডমার্ক। তাহলে সমজাতীয় একটি পণ্য থেকে আরেকটি পণ্যকে আলাদা করে কে? ট্রেডমার্ক। একটু আগে তো বলছিলাম গরু মার্কা ডেওটিন আর মোরগ মার্কা ডেওটিন। সমজাতীয় একটি পণ্য থেকে আরেকটি পণ্যকে আলাদা করবে অবশ্যই ট্রেডমার্ক। যার কারণে ট্রেডমার্কের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি? স্বতন্ত্রতা। প্রধান বৈশিষ্ট্য কি? স্বতন্ত্রতা। এটা আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা আমরা একটু মনে রাখবো। প্রধান সমজাতীয় একটি পণ্য থেকে আরেকটি পণ্যকে আলাদা করে কে? ট্রেডমার্ক। এবার আমরা আলোচনা করবো কপিরাইট। কপিরাইট আসলে কি? হ্যাঁ, আমি আসলে তোমাদেরকে একটু বলে রাখি, তোমাদের সামনে সময়টা খুব কম, ঠিক আছে। সো একটা জিনিস মাথায় রাখবা যে ঈদের জন্য আলাদা করে শপিং করব, অনেক কিছু কিনবো, ঠিক আছে, মার্কেটে যাব, একটা বছর আসলে এগুলো না করলে কিছু তেমন কিছু হয় না। তোমার তোমার যেদিন পরীক্ষার বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিবে, আমি অবশ্যই ওই দিন তোমার জন্য, যেদিন তোমার সামনের পরীক্ষাগুলো, তোমার পরীক্ষার রেজাল্ট দিবে, তোমার তোমার চান্স হবে, তোমার মেরিট মেরিট পজিশন ভালো আসবে, ওই দিনটা হচ্ছে তোমার সবচেয়ে বড় ঈদ এবারের জন্য, এই বছরটার জন্য, ঠিক আছে। সো এত বেশি এইগুলো নিয়ে ব্যস্ত থাকিও না, ঠিক আছে। আমার অনুরোধ থাকবে শেষ সময়টা কষ্ট করে যাও। কষ্ট হবে, একটা কথা মনে রাখবা, নো পেইন নো গেইন, একদম সিম্পল, নো পেইন নো গেইন। তবে কষ্টটা আমি সবসময় বলি যে একটু স্মার্টলি করো, যে টাইম নষ্ট না করে, যেই অধ্যায়ে তোমার টাইম বেশি দেওয়া দরকার, ধরো কোম্পানি সংগঠন, শেয়ার বাজার ইম্পর্টেন্ট, এগুলো তুমি টাইম দিবা। এক মালিকানা ব্যবসা তেমন বেশি ইম্পর্টেন্ট না, একটা প্রশ্ন হয়তো আসতে পারে, আসলে একটা প্রশ্ন আসবে। সো তোমাকে বুঝতে হবে কোন টপিক্সটা আসলে তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট আর কোন টপিক্সটা তোমার তুলনাভাবে কম ইম্পর্টেন্ট। আমি সবসময় বলি যে এই জায়গাগুলো যারা বেশি বুঝতে পারে তারা পরীক্ষায় বেশি ভালো করে। এমনি হয়তো যদি তুমি পড়ে যাও ইংলিশ বাংলা অ্যাকাউন্টিং পড়ে যাও, তোমার হবে না, এটা হবে না। তোমাকে বুঝার চেষ্টা করতে হবে যে কোন টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট গুচ্ছের জন্য, কোন টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট রাজশাহীর জন্য, সেগুলো তোমাকে বুঝতে হবে, আলাদা করে নোট করতে হবে যে ইংলিশে এই টপিক গুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ওই টপিক গুলো তোমাকে আলাদাভাবে নোট করতে হবে যে এই টপিক গুলো আমি ভালোভাবে শেষ করবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য। ঠিক গুরুত্বপূর্ণ টপিক যেগুলো থেকে, আর দেখো যে ইংলিশে গুচ্ছ তো আসতেছে বিগত বছরের প্রশ্নগুলো থেকে, ওই যে বললাম 10 বছরের বিগত বছরের প্রশ্ন শেষ করলে তুমি বুঝতে পারবা, ঠিক আছে। আর তোমাদেরকে তো একটা কথা বলছিলাম যে আমার একটা বই আছে ফাইন্যান্স মেসেঞ্জার, দুইটা বই আছে, একটা ফাইন্যান্স মেসেঞ্জার একটা বিজনেস মেসেঞ্জার। যদি তোমাদের মনে হয়, আমি আবারও বলি, যদি তোমাদের মনে হয় যে আমি অবশ্যই অত্যন্ত চমৎকার, অত্যন্ত চমৎকার দুইটা বই, আমি যদি তোমার যদি মনে হয় যে আমি ম্যানেজমেন্ট একদম 100 আমি 35 দরকার, ঠিক আছে, ফাইন্যান্সে 15 আমার দরকারই, আমি নিব, তাহলে আমি বলবো আমার ক্লাসের পাশাপাশি যদি পারো, আমি বলবো না যে যাদের হাতে আছে আমি জানি বইগুলো কি করে তার কাজ দিবে, যদি পারো, যদি প্রয়োজন হয় আমাকে মেসেজ দিলে হবে, কিভাবে নিবে আমি সেটা বলে দিই। তবে আমি এটা বিশ্বাস করি এই বইগুলো তোমাকে চমৎকার ভাবে সাহায্য করবে, মানে তোমার এটা কি হিসেবে তোমার চিন্তার বাইরে গিয়ে তোমাকে সহায়তা করবে ইনশাআল্লাহ, সেটা আমার বিশ্বাস, সেটা আমার বিশ্বাস, ঠিক আছে। সো সবগুলো সাবজেক্টে আমি অবশ্যই এই সময়টা তুমি তোমার যে টাকাটা খরচ হবে এটা খরচ মনে করবে, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট, এটা মনে করবে, ঠিক আছে। আমার এখনো মনে পড়ে আমি আমার যখন বিশ্ববিদ্যালয়ের জার্নি ছিল, আমি 4 থেকে 5টা ইংলিশ বই কিনছি, কারণ আমি ফিল করতেছি যে একটা যে জায়গা থেকে আমার ওই ওই অধ্যায়টা ভালো লাগতো আমি ওই বইটা কিনে ফেলছি, ঠিক আছে, কাজ দিচ্ছে, কারণ এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। আমি অবশ্যই প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি, আমার ওয়েটিং এ ছিল, আমি আমি আবার হচ্ছে আমি হতাশ হই নাই, আল্লাহ যেটা করে সবসময় করবে এটা ভালোর জন্য করে। সেকেন্ড অপরচুনিটির জন্য ট্রাই করে দিছি, ট্রাই করছি। দ্বিতীয় পরীক্ষা দিয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, দ্বিতীয় পরীক্ষা, প্রথম পরীক্ষা ঢাকা সি ইউনিট দিয়েছি, দ্বিতীয় পরীক্ষা দিয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটে, ভালো মেরিট পজিশন আসছে। ঢাকাতে ওয়েটিং ছিল, তখন তো সেকেন্ড টাইমারও ছিল আসলে, ডিউ বলো, এখন এখন তো ডিউতে সেকেন্ড টাইমার নাই, তখন সেকেন্ড টাইমারও ছিল, ঠিক আছে। চট্টগ্রাম তখন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমার ছিল। তো তো এরপর সিইউতে পরীক্ষা দিয়ে হয়ে গেছে, এরপর ইনশাল্লাহ সব ঠিকঠাক ভাবে বিবিএমকে সব আল্লাহর রহমতে কমপ্লিট করছে। সো তোমার এই জায়গাটা ইম্পর্টেন্ট, আমি অবশ্যই এই সময়টা একটু কষ্ট করতে হবে, এই সময়টা একটু কষ্ট করতে হবে, আমি অবশ্যই। দিন শেষে দিন শেষে যারা কষ্ট করে তারাই বিজয়ী হয়, ঠিক আছে, যারা কষ্ট করে তাদের ভাগ্যে ফেভার করার সম্ভাবনা বেশি থাকে, সেটা মনে রাখবা, ঠিক আছে। আমি এমন স্টুডেন্ট দেখছি, আমার একটা স্টুডেন্ট ছিল হৃদয় নামে একটা স্টুডেন্ট ছিল, আমি সবসময় বলি স্টুডেন্টটা মানে অনেক আগে থেকে আমার স্টুডেন্ট ছিল, সে তেমন বেশি ভালো ছিল না, তবে তার মধ্যে একটা ইচ্ছা ছিল, অদম্য ইচ্ছা। সে আমাকে বলছিল ভাই আপনি যা বলেন তাই করবো, আমাকে টিকতে হবে, আমাকে বিশ্ববিদ্যালয়, অথচ তার চেয়ে হাজার করে ভালো ভালো স্টুডেন্ট পরীক্ষা টিকে নেই, বিশ্ববিদ্যালয় টিকে, ও টিকে গেছে, কেন টিকে গেছে? ওই যে বললাম, সে সে ডেডিকেশন করছে, ডেডিকেশন দিছে, এবং সে চিন্তা করছে তাকে টিকতে হবে, ক্রেজিনেসটা তার মধ্যে তৈরি হয়ে গেছে। একটা জিনিস মনে রাখবা, এভরিথিং ইজ ইজি হোয়েন ইউ আর ক্রেজি অ্যাবাউট ইট, নাথিং ইজ ইজি হোয়েন ইউ আর লেজি অ্যাবাউট ইট। তুমি যদি ক্রেজি থাকো তোমার জন্য সবকিছু ইজি হয়ে যাবে। আর তুমি যদি
লেজি থাকো, তোমার জন্য কোনো কিছু ইজি হবে না। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এই যে তখন কোনো ফিল করবো না আমি কোন কলেজ থেকে আসছি, আমি কোন জায়গা থেকে আসছি, আমার কোন স্কুল থেকে আসছি, ইট ডাজন্ট ম্যাটার। আমি সবসময় বলি ইট ডাজন্ট ম্যাটার। আমি স্মার্ট ওয়ার্ক করবো, আমি স্মার্টলি পড়াশোনা করবো, শেষ করবো, আমি উত্তর দিয়ে আসবো, আমি বেস্ট একটা রেজাল্ট বের করে নিয়ে আসবো। এরপরে ক্যাম্পাসে গিয়ে আমি বলছি তোমার অপরচুনিটি আছে অনেক জায়গায়, তুমি নিজেকে ডেভেলপ করার অপরচুনিটি অনেক কিছু পাবো, অনেক ক্লাবিং থেকে শুরু করে চমৎকার এনভায়রনমেন্ট তুমি পাবা সেখানে ইনশাল্লাহ। সো এটা তোমার, এই সুযোগটা তোমার। যেখানে পড়া একটা ভালো বিশ্ববিদ্যালয়, আমরা জানি উচ্চতা 18টা বিশ্ববিদ্যালয় আছে, তুমি যদি 70 পাও, তুমি গুচ্ছ যদি 70 পাও অর্থাৎ 70 মার্কস পাও, আমার আমার মনে হয় তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে যেটা 18টার মধ্যে যে কোনোটা যে সাবজেক্ট তুমি চাও সেটা তুমি পাবো। দেখো তার মধ্যে 35 কিন্তু ম্যানেজমেন্ট, 35 কিন্তু আমার সাবজেক্টের। সো বিগত 10 বছরে এর কোনো ঘাটতি দেখা যাবে না। এগুলো রিলেট করতে হবে কোন জায়গা থেকে আসছে। আমি সাথে তখন তোমাদের যে ক্লাসগুলো নিবো, সাথে যে এমসিকিউ সলভিং ক্লাসগুলো নিবো, তোমাদের মডেলটা সলভ করাবো, আমি চেষ্টা করবো একদম কোন জায়গাগুলো কোন পয়েন্টগুলোতে আসলে প্রশ্ন হয় সেগুলো নিয়ে ইন ডিটেলস একদম আলোচনা করার জন্য। সো ক্লাসগুলো মিস করা যাবে না। ওই যে বললাম যারা ক্লাস মিস করে তারা ঠিক তারা চান্স পাবে। ঠিক আছে, আর এটা এই চান্সটা দরকার কেন আমি একটু বলি। তোমার আত্মীয় স্বজন, তোমার আব্বু আম্মু থেকে ওরা যে তোমাকে নিয়ে যে গর্ব করবে, ঠিক আছে, এর চেয়ে বেশি তৃপ্তি আসলে আর কোনো কিছু দিয়ে নাই। তুমি যেদিন চান্স পাবে, রেজাল্ট শুনে যে খুশিটা মা বাবা হবে, তার চেয়ে সুন্দর তৃপ্তি পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না। ঠিক আছে, তবে সবসময় মনে রাখবো যে আমি যখন 100% দিয়ে দেবো, আমি যখন আমার 100% দিয়ে দিব, তখন যদি তারপরও যদি আমার চান্স না হয়, যদি কোনো কারণে আল্লাহ তাআলা না করে, তখন তোমার একটা জিনিস মেনে নিতে হবে। সেটা হচ্ছে আল্লাহ ভালো জানেন আসলে। আল্লাহ আল্লাহ হচ্ছে তখন তখন একটা জিনিস তোমাকে মানতে হবে, সেটা হচ্ছে আল্লাহ যা করেন তা ভালোর জন্য করেন। তবে তুমি কখনো 100% না দিয়ে, 100% এফোর্ট না দিয়ে, চেষ্টা না করে, তুমি মোবাইলের পিছনে টাইম ওয়েস্ট করে তুমি কখনো চিন্তা করতে পারবে না যে যে আমি এত কষ্ট করে টিকি নাই কেন, এমন চিন্তা করতে পারবে না। কারণ তুমি তো টাইম ওয়েস্ট করছো। ঠিক আছে, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আমি আবার বলছি কাজ দিবে, লাইফে কাজ দিবে। ঠিক আছে, সো নিজের চেষ্টাটা করে অনেক। এখানে হয়তো অনেকে সেকেন্ড টাইমার আছে, তারা জানে আসলে একটা বছর অপেক্ষা করাটা কতটা কষ্টের। ঠিক আছে, তারা জানে, সেকেন্ড টাইমার যারা আছে তারা জানে একটা বছর অপেক্ষা করা কাউকে বলতে না পারে আমি কোনো জায়গায় চান্স হয়নি, কোথাও ভর্তি হয় না, জিজ্ঞেস করলে। ঠিক আছে, এটা কষ্টের। আর এমন কখনো মনে করিও না যে তোমার বন্ধু পড়াশোনা করছে না, তোমার বন্ধু কিন্তু ঠিকই পড়াশোনা করতেছে, হয়তো তোমাকে বলতেছে না। ঠিক আছে, এটা এটা আমি অনেক ক্ষেত্রে দেখছি, বন্ধু দিনের পর দিন পড়াশোনা করতে হতে চোখ পর্যন্ত আহ, চশমা লাগাইতে হচ্ছে, কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে এরকম, আহ, সে তোমাকে নাও বলতে পারে। ঠিক আছে, আহ, এইটা হচ্ছে পৃথিবীর নিয়ম। ঠিক আছে, সো তোমার জায়গাতে তোমাকে 100% দিতে হবে। এই টাস্কের সামনে তাই বলে আমি শপিং করবো, টাইম ওয়েস্ট করবো, ঘুরবো, আবার আমি যদি চাই এগুলো করার পর আমি আবার চাইবো কি ভালো একটা রেজাল্ট, না সম্ভব না। সম্ভব না। আমি অনেককে দেখছি যারা এই যে বাড়িতে যায় না, এই বিশ্ববিদ্যালয়ের সময়কালীন শহরে পড়াশোনা করার জন্য হচ্ছে বাড়িতে যায় না। ঠিক আছে, এটা একটা টাইম আমি বলছি যে এই জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাকে নিজেকে গড়ে তোলার জন্য। ঠিক আছে, হ্যাঁ তুমি যাও, ঈদ করো, সমস্যা নেই, কিন্তু টাইম ওয়েস্ট করা যাবে না। আমার এখনো মনে আছে আমি ঈদের দিন পড়াশোনা করছি, নামাজ পড়ে এসে কয়েকটা জায়গায় গিয়ে আমি ঈদের দিন পড়াশোনা করছি, এটা আমার মনে আছে এখন। ঠিক আছে, সবগুলো ফিডব্যাক এখান থেকে তুমি পাবা। তো আশা করবো ক্লাসগুলো নিয়মিত করার চেষ্টা করবো, যারা যারা ক্লাস নেই প্রত্যেকটা ক্লাস করার চেষ্টা করবা। ঠিক আছে, হয়তো টাইম নষ্ট করবে না, সামনের সময়টা সুন্দর হবে, সামনের সময়টা খুবই সুন্দর হবে। ঠিক আছে, কারণ খারাপ লাগবে তোমার বন্ধু টিকে গেলে, তোমার বন্ধু যদি টিকে যায়, তোমার ফ্রেন্ড যদি টিকে যায়, তোমার যদি না হয় তোমার আরো বেশি খারাপ লাগবে। ঠিক আছে, সো যার যার জায়গা থেকে সারাটা দিয়ে যাও। এটা 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 আমার কথা তোমাদেরকে, তোমার যে অনুরোধ থাকবে সারাটা দিয়ে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ইনশাল্লাহ ভালো কিছু হতে বাধ্য। ঠিক আছে, আচ্ছা, আমরা এখন আলোচনা করবো, অনেক কথা বলছি, আমরা এখন আলোচনা করবো কপিরাইট। কপিরাইট আসলে কি? আমরা জানি এটা হচ্ছে লেখক এবং শিল্পীদের জন্য। কপিরাইট হচ্ছে লেখক এবং শিল্পীদের জন্য। ঠিক আছে, লেখক এবং শিল্পী তার শিল্পকর্মের জন্য যে আইনগত অধিকার পেয়ে থাকে তাকে বলা হচ্ছে কপিরাইট। কোন লেখক বা শিল্পী তার শিল্পকর্মের জন্য যে আইনগত অধিকার পেয়ে থাকে তাকে বলা হচ্ছে কি কপিরাইট। তাহলে কোন লেখক, বইয়ের লেখক, ঠিক আছে, আমরা যদি বলি কোনো বইয়ের লেখক বা কোনো শিল্পী যারা নাটক লিখে, গান লিখে, ও লেখক বা শিল্পী তাদের শিল্পকর্মের জন্য যে আইনগত অধিকার পেয়ে থাকে সেটাকে বলা হচ্ছে কি কপিরাইট। দেখো তাহলে আমরা বলছি কোন লেখক বা শিল্পী তার তার শিল্পকর্মের জন্য যে আইনগত অধিকার পেয়ে থাকে নির্দিষ্ট সময়ের জন্য তাকে বলা হচ্ছে কপিরাইট। প্রধান উদ্দেশ্য কি প্রকৃত লেখক বা শিল্পী অন্য যে কোনো শিল্পকর্মের সত্তাধিকারী সুরক্ষা রক্ষা করা। তার যে কাজের স্বার্থটা সুরক্ষা দেওয়া হচ্ছে কি কপিরাইট। আচ্ছা, এটি লক্ষ্য হচ্ছে কি সৃষ্টিধর্মী কাজে উদ্বুদ্ধ করা। ঠিক আছে, বুদ্ধিভিত্তিক, এগুলো সবগুলো আমরা জানি বুদ্ধিভিত্তিক। আচ্ছা, দেখো প্রথম শুধুমাত্র লেখকদের জন্য একটা আইন হয় যেটাকে বলা হচ্ছে দ্য প্রেস অ্যাক্ট।
1662। এটা শুধুমাত্র কাদের জন্য হয়? দ্য প্রেস অ্যাক্ট, এটা শুধুমাত্র লেখকদের জন্য হয়। দ্য প্রেস অ্যাক্ট এটা শুধুমাত্র কাদের জন্য হয়? লেখকদের জন্য 1662 সালে। তাহলে পরীক্ষায় যদি আসে প্রথম লেখকদের জন্য প্রথম যে আইন, এটা এটা কত সালে? আমরা উত্তর দিব 1662 সালে। পরবর্তীতে কপিরাইট আইন, যেটি লেখক এবং শিল্পীদের জন্য। কপিরাইট 1710 সালে, যেটিকে কপিরাইট আইনের ভিত্তি বলা হয়। কপিরাইট আইনের ভিত্তি বলা হয় কত সালে? আইনটাকে 1710 সালে আইনটাকে কপিরাইট আইনের ভিত্তি বলা হয়। এটা হচ্ছে সর্বপ্রথম কপিরাইট আইন। তাহলে আমার সাথে মুখে মুখে বলে যাও, সর্বপ্রথম কপিরাইট আইন কত সালে? 1710 সালে। আর তোমাদেরকে আমি আবার বলছি, আজকে আমি কতটুকু যেতে পারবো জানি না, তবে ব্যবস্থাপনার প্রথম অধ্যায়ের ক্লাসটা, ব্যবস্থাপনার ক্লাসগুলো তোমরা ভুলেও মিস করিও না। আমি বলছি ব্যবস্থাপনার যে ক্লাসগুলো আমি নিব এখানে, এই ক্লাসগুলো যাতে ভুলেও তোমাদের মিস না হয়, আমি আবার বলছি। কারণ এগুলো থেকে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে, ঠিক আছে? এমন কিছু প্রশ্ন আসবে কেউ পারবে না। আমি কথা দিচ্ছি, এই ক্লাসগুলো, আমার ক্লাসগুলো যারা করবে তারাই পারবে ইনশাল্লাহ, ঠিক আছে? ক্লাসগুলো করবে, অবশ্যই করবে এই ক্লাসগুলো, ঠিক আছে? ক্লাস মিস করা যাবে না। সর্বপ্রথম কপিরাইট আইন কত সালে? 1710 সালে। আর বর্তমানে কপিরাইট আইন কত সালে? 2000 সালে। কপিরাইট বিধিমালা 2006 সালে। তাহলে প্রথম কপিরাইট আইন কত সালে? 1710 সালে। আর বর্তমান কপিরাইট আইন 2000। কপিরাইট বিধিমালা 2006। কপিরাইট বিধিমালা 2006। আন্তর্জাতিক কপিরাইট সংরক্ষিত বিধিমালা হচ্ছে ইউনিভার্সাল কপিরাইট কনভেনশন, এটা 1952, যেটাতে বাংলাদেশ স্বাক্ষরকারী দেশ হিসেবে স্বাক্ষর দেয় 1952 সালে ইউনিভার্সাল কপিরাইট কনভেনশনে। আচ্ছা, তাহলে আমরা মনে রাখবো লেখকদের জন্য প্রথম আইন হচ্ছে দ্য প্রেস অ্যাক্ট 1662। সর্বপ্রথম কপিরাইট আইন 1710 সালে, যেটি কপিরাইট আইনের ভিত্তি বলা হয়। বর্তমানে প্রচলিত কপিরাইট আইন 2000 সালের, ঠিক আছে? আর বর্তমানে কপিরাইট বিধিমালা 2006 সালে। ইউনিভার্সাল কপিরাইট কনভেনশন 1952, ঠিক আছে? এরপরে কয়টি বিষয়ের উপর ইম্পর্টেন্ট, কয়টি বিষয়ের উপর কপিরাইট সংরক্ষিত হয়? 60টি বিষয়ের উপর। কয়টি বিষয়ের উপর সাধারণত কপিরাইট সংরক্ষিত হয়? 60টি বিষয়ের উপর। সবাই একটু প্রয়োজন লিখে রাখো, কয়টি বিষয় পরীক্ষা আসতে পারে, কয়টি বিষয়ের উপর কপিরাইট সংরক্ষিত হয়? আমরা উত্তর দিব 60টি বিষয়ের উপর। সাধারণত 60টি বিষয়ের উপর কপিরাইট সংরক্ষিত হয়, ঠিক আছে? আর এটা একটু বড় রাখি, হয়তো তোমাদের আগামীকালকে যে ক্লাসটা, ওই ক্লাসটা আমি হয়তো কালকে নাও নিতে পারি, তোমাদেরকে জানানো হবে, তবে না নেওয়ার সম্ভাবনাটাই বেশি। আগামীকালকে ক্লাসটা না নেওয়ার সম্ভাবনাটাই বেশি। তোমাদের সাথে দেখা হবে আবার শুক্রবারে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? তাহলে যদি আমরা দেখি, আচ্ছা, কপিরাইট কয়টি বিষয়ের উপর সংরক্ষিত হয়? 60টি বিষয়ের উপর। আমরা জানি কি কি, আমার সাথে একটু মুখে বলতে, সাহিত্য কর্ম, নাট্য সঙ্গীত কর্ম, সফটওয়্যার, শিল্পকর্ম, চলচ্চিত্র বিষয়ক কর্ম, রেকর্ড, বেতার সম্প্রচার, টেলিভিশন সম্প্রচার, ইমেল, ওয়েবসাইট, অন্য যে কোনো ইলেকট্রনিক মাধ্যম, ঠিক আছে? তাহলে এই বিষয়ের উপর কপিরাইট সংরক্ষিত হয়। সাহিত্য কর্ম, নাটক, সঙ্গীত কর্ম, সফটওয়্যার, শিল্পকর্ম, চলচ্চিত্র বিষয়। একটু দেখে নাও, যা ধারণা নিয়ে যাও, পরীক্ষা যে আসে নিচের কোনটির উপর কপিরাইট সংরক্ষিত হয়, যাতে আমরা উত্তর দিতে পারি। পরীক্ষা আসতে পারে প্রশ্নটা, নিচের কোনটির উপর কপিরাইট সংরক্ষিত হয়, যাতে আমরা উত্তরটা দিতে পারি। আমরা যে একটু দেখে যে আমরা বুঝতে পারবো আসলে কোনগুলোতে কপিরাইট হবে, ঠিক আছে? কোনগুলোর ক্ষেত্রে কপিরাইট আইন প্রযোজ্য, সেটা আমরা বুঝতে পারবো। তাহলে দেখো, সাহিত্য কর্ম, নাট্য ও সঙ্গীত কর্ম, সফটওয়্যার, শিল্পকর্ম, চলচ্চিত্র বিষয়ক কর্ম, রেকর্ড, বেতার সম্প্রচার, টেলিভিশন সম্প্রচার, ইমেল, ওয়েবসাইট, অন্য যে কোনো ইলেকট্রনিক মাধ্যম, এগুলো কি করে? এগুলো কপিরাইট সংরক্ষণ করে দেওয়া হয়, এগুলোর উপর কপিরাইট সংরক্ষিত হয়। আচ্ছা, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, প্রকাশিত সাহিত্যকর্ম, নাটক, সঙ্গীত ও শিল্পকর্ম মেয়াদকাল কত? কপিরাইটের মেয়াদকাল প্রণেতার মৃত্যু পরবর্তী 60 বছর। দেখো কি কি বলছি আমরা, প্রকাশিত সাহিত্যকর্ম, নাটক, সঙ্গীত ও শিল্পকর্ম। তাহলে আমার সাথে বলো, প্রকাশিত সাহিত্যকর্ম, নাটক, সঙ্গীত ও শিল্পকর্ম। দেখো পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতে পারে, এগুলোর ক্ষেত্রে মেয়াদ কত, কপিরাইটের মেয়াদকাল কতদিন? যে ব্যক্তিটা এই সাহিত্যকর্ম, নাটক, সঙ্গীত, শিল্পকর্ম এগুলো করবেন, তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত সংরক্ষিত থাকবে কপিরাইট, এবং ইভেন কি তিনি মারা যাওয়ার পরও কত বছর সংরক্ষিত থাকবে? 60 বছর। ওনার মৃত্যু পরবর্তী আরো কয় বছর? 60 বছর, সেটা আমাকে মনে রাখতে হবে। মৃত্যু পরবর্তী আরো কয় বছর? 60 বছর। তাহলে দেখো, প্রকাশিত সাহিত্যকর্ম, নাটক, সঙ্গীত ও শিল্পকর্ম প্রণেতার মৃত্যু পরবর্তী আরো কয় বছর? 60 বছর। আবার দেখো, ফটোগ্রাফ, পরীক্ষা আসতে পারে, চলচ্চিত্র, শব্দ রেকর্ডিং, গান। তাহলে পরীক্ষা আসে ফটোগ্রাফ বা চলচ্চিত্র বা শব্দ রেকর্ডিং বা গানের ক্ষেত্রে কপিরাইটের মেয়াদকাল কত বছর? আমরা উত্তর দিব প্রকাশের পর থেকে পরবর্তী 60 বছর। প্রকাশে অর্থাৎ 60 বছর। কয় বছর? 60 বছর। কয় বছর? 60 বছর। আর প্রকাশিত কর্ম, নাটক, সাহিত্য, সঙ্গীত ও শিল্পকর্মের ক্ষেত্রে প্রণেতার মৃত্যু পরবর্তী 60 বছর। পরীক্ষা এখান থেকেও পরীক্ষা প্রশ্ন আসে। পরীক্ষা মনে আসছিল, ফটোগ্রাফটা আসছিল। তাহলে আমরা উত্তর দিব কি, প্রকাশের পর থেকে 60 বছর বা 60 বছর। ফটোগ্রাফ, চলচ্চিত্র, শব্দ রেকর্ডিং, গান প্রকাশের বছর থেকে 60 বছর, ঠিক আছে? বাকি এগুলো একটু দেখে নিও।
ঠিক আছে, বাকিগুলো একটু দেখে নিও। তবে প্রথম এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, এগুলো বেশি ইম্পর্টেন্ট। আমি ইম্পর্টেন্ট কোনগুলো সেটা বলে দিচ্ছি, এই দুইটা অংশ বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আছে প্রকাশিত কর্মের সংস্করণের প্রকাশক সর্বোচ্চ 25 বছর। ঠিক আছে, এগুলো একবার দেখে নিও। ঠিক আছে, তোমাদেরকে আমি পিডিএফটা দিয়ে দিব আজকে, তোমরা দেখে নিবা। তবে ক্লাস ক্লাস অবশ্যই করবা। দেখো, মান নিয়ন্ত্রণকারী সংস্থা ইম্পর্টেন্ট, এটা থেকে পরীক্ষা আসে, পরীক্ষা এটা থেকে প্রায় সময় প্রশ্ন হয়, ইম্পর্টেন্ট, মনোযোগ দাও। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, দেখো আইএসও এর পূর্ণরূপটা কি? আইএসও এর পূর্ণরূপটা দেখো, আমরা এভাবে মনে রাখতে পারবো না, কারণ এখানে দেখো আইএসও পূর্ণরূপটা কি এভাবে মনে রাখবো। আইএসও পূর্ণরূপটা হচ্ছে আই ও এস, একটু লিখে রাখো। দেখো আইএসও এর পূর্ণরূপটা কি একটু লিখে রাখো, আইওএস, এভাবে মনে থাকবে। আইএসও এর পূর্ণরূপটা কি? আইওএস, আইওএস, তার মানে কি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। দেখো আইওএস, ইন্টারন্যাশনাল, এখানে আইওএস, ঠিক আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। পরীক্ষা আসবে আইএসও পূর্ণরূপটা কি, আমরা উত্তর দিব ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, আমরা এভাবে উত্তর দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখো আইএসও কি আসলে, এটি আন্তর্জাতিকভাবে মান নিশ্চিত করে, এটি আন্তর্জাতিকভাবে পণ্যের মান নিশ্চিত করে। ঠিক আছে, মান নিশ্চিত করে, আসলে মান নিশ্চিত এবং নির্ধারণ করে। কোনো প্রোডাক্টে তুমি যদি আইএসও সনদ দেখো, তার মানে এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা পণ্য। কোন পণ্যের ক্ষেত্রে যদি আইএসও সার্টিফাইড দেখো, তার মানে এই পণ্যটা আমদানি রপ্তানি করতে পারবা তুমি, কারণ এটা আন্তর্জাতিকভাবে কি স্বীকৃত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আর আমরা আইএসওটা কিভাবে মনে রাখবো? পূর্ণরূপটা কি? আইওএস, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। এটি প্রতিষ্ঠিত হয় সুইজারল্যান্ডের জেনেভায় 1947 সালে। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? সুইজারল্যান্ডের জেনেভায় 1947 সালে, একটু মনে রাখবা। এটি দেখো প্রতিষ্ঠা সাল হচ্ছে 1947 সালে, কোথায়? জেনেভা সুইজারল্যান্ড, জেনেভা সুইজারল্যান্ড। সর্বপ্রথম প্রকাশিত মানদণ্ড, মান ব্যবস্থাপনার জন্য আইএসও 9000 কত সালে? 1927 সালে। তাহলে এটা এটি প্রতিষ্ঠিত 1947 সালে জেনেভায় সুইজারল্যান্ডে, এবং এটি প্রথম মানদণ্ড প্রদান করে। প্রকাশিত মানদণ্ড হচ্ছে মান ব্যবস্থাপনার জন্য, মান ব্যবস্থাপনার জন্য এটা কত? আইএসও 9000। ধরো কোনো প্রোডাক্টের গায়ে যদি আইএসও 9000 থাকে, তারপরে এটা কি মানটা সঠিকভাবে আছে এবং মান নিশ্চিত করা হয়েছে, এবং এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ঠিক আছে, আইএসও 9000 এটা কিসের জন্য? এটা হচ্ছে মান ব্যবস্থাপনার জন্য, মান ব্যবস্থাপনার জন্য। ঠিক আছে, কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য কত দেওয়া হয়? সার্টিফাইড করা হয় আইএসও 9000, যেটি প্রথম মানদণ্ড 1987 সালে প্রদান করে। 1987 সালে দেখো প্রথম প্রকাশিত মানদণ্ড আইএসও 9000 1927 সালে। আচ্ছা, বিভিন্ন বিষয়ের উপর যেমন সনদ, দেখো আইএসও 9000, দেখো এটি কার জন্য? মান ব্যবস্থাপনা, একটু আগে বলছিলাম। আইএসও 14000, এই সনদটা কিসের জন্য? পরিবেশ ব্যবস্থাপনা, পরিবেশ ব্যবস্থাপনা। ধরো আমার একটা প্রতিষ্ঠান আছে, আমার প্রতিষ্ঠানের যে ফ্যাক্টরি এগুলো আছে, সেখানে আমি এমন ভাবে উৎপাদন করতেছি পণ্যদ্রব্য এমন ভাবে উৎপাদন করতেছি যাতে করে পরিবেশের কোনো ক্ষতি হয় না, মোটেও পরিবেশের ক্ষতি হয় না। ঠিক আছে, একদম সবকিছু আমি ম্যানেজ হয়ে আমি উৎপাদন করতেছি। এখন আইএসও একটা টিম গিয়ে যখন আমার এখানে দেখবে যে আমার প্রোডাক্টগুলো এমন ভাবে উৎপাদন হচ্ছে যেটা করে পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না, তখন তিনি আমার প্রতিষ্ঠান থেকে একটা সনদ দিবে, পরিবেশ ব্যবস্থাপনার সনদ দিবে। এটাকে কি বলবো আমরা? আইএসও 14000। তার মানে কি এটা আমার এই সার্টিফিকেট থাকা মানে কি আমি পরিবেশ বান্ধব, আমি পরিবেশে কোনো ক্ষতি করতেছি না আমার প্রতিষ্ঠানকে দিয়ে। ঠিক আছে, এটা আমার প্রতিষ্ঠানের সুনামটা বৃদ্ধি করবে, অর্থাৎ আমার প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি? আইএসও 14000 এটা কি পরিবেশ ব্যবস্থাপনা। এরপর আমরা মনে রাখবো আইএসও 22001 বা 22000, এটা হচ্ছে কি খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা। আইএসও 31000, এটা কি ঝুঁকি ব্যবস্থাপনা। আইএসও 31000 এটা কি ঝুঁকি ব্যবস্থাপনা। তাহলে আইএসও 9000 হচ্ছে মান ব্যবস্থাপনা, আইএসও 14000 হচ্ছে পরিবেশ ব্যবস্থাপনা, আর ইম্পর্টেন্ট হচ্ছে আইএসও 22000 বা 22001 থাকলে কি দিব? খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা। আইএসও 31000 এটা কি ঝুঁকি ব্যবস্থাপনা। তাহলে পরীক্ষায় যে আছে আইএসও সনদ কত? ঝুঁকি ব্যবস্থাপনার সনদ কত? আমরা উত্তর দিব 31000। দেখি আমাকে তোমরা দেখি কমেন্টে জানাও তো, আইএসও পরিবেশ ব্যবস্থাপনার সনদটা কত? দেখি কমেন্টে জানাও, দেখি তোমাদের মনে আছে কিনা। পরিবেশ ব্যবস্থাপনার সনদটা কত? একটু কমেন্টে জানাও আমাকে। পরিবেশ ব্যবস্থাপনার সনদটা একটু কমেন্টে জানাও আমাকে দ্রুত। পরিবেশ ব্যবস্থাপনার সনদটা কত? আইএসও কত? দেখি উত্তরে জানাও। পরীক্ষা যদি আসে পরিবেশ ব্যবস্থাপনা কত? আচ্ছা, একজন লিখছে সামাজিক ব্যবস্থাপনা আইএসও 26000। হ্যাঁ, এখানে আরো অনেকগুলো আছে। ঠিক আছে, তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনা। ঠিক আছে, আইএসও গুলো পরীক্ষা আসে পরীক্ষায়। আমরা দেখছি এই দুইটা পরীক্ষা, যেমন আইএসও মান ব্যবস্থাপনা এটা পরীক্ষা আসলে আইএসও 9000, পরিবেশ ব্যবস্থাপনা মনে পরীক্ষা আসে আইএসও 14000। অনেকে উত্তর দিচ্ছে, ভেরি গুড, আইএসও 14000।
তাহলে পরীক্ষায় আসে পরিবেশ ব্যবস্থাপনা আইএসও কত, আমরা উত্তর দিব আইএসও 14000। ঠিক আছে, ঝুঁকি ব্যবস্থাপনা একটু কমেন্টে জানাতে দেখি, ঝুঁকি ব্যবস্থাপনা মনে আছে কিনা, ঝুঁকি ব্যবস্থাপনা আইএসও কত দেখো বলো দেখি, পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, ঝুঁকি ব্যবস্থাপনা একটু কমেন্টে জানাও। ভেরি গুড, আমরা দেখছি অনেকেই উত্তর দিচ্ছে, ভেরি গুড। এবার আমাকে কমেন্টে জানাও ঝুঁকি ব্যবস্থাপনা আইএসও কত। আশা করবো আন্তর্জাতিক আইএসও সবার ক্লিয়ার। ভেরি গুড, অনেকে উত্তর দিচ্ছে আইএসও 31000, ভেরি গুড। আমরা দেখছি রাফি আনসার দিছে, নাইম ইসলাম উত্তর দিছে। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। আইএসও 31000, ভেরি গুড। আমরা আমাদের সাথে আমরা অনেকে আছে আমাদের সাথে, মাশাআল্লাহ সবাই সঠিক উত্তর দিচ্ছে। এবার আসি বিএসটিআই, এটা থেকেও পরীক্ষা আসতে পারে, ইম্পর্টেন্ট। এটা থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, আইএসও এবং বিএসটিআই দুটো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। আমি আরো আইএসও এবং বিএসটিআই দুটো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন, বিএসটিআই পুরোটা কি বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন, বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন, বিএসটিআই। আমি একটু যদি বলি, এটা হচ্ছে বাংলাদেশে পণ্যের মান নির্ধারণ করে এবং মান নিশ্চিত করে। এটি বাংলাদেশে পণ্যের মান নির্ধারণ করে এবং মান নিশ্চিত করে, এটা বাংলাদেশে। আইএসও হচ্ছে কি, এটা আন্তর্জাতিকভাবে, আর বিএসটিআই কি বাংলাদেশে। দেখো, এটি উৎপাদিত আমদানিকৃত পণ্যের মান নির্ধারণ, মান পরীক্ষা এবং মান নিশ্চিত করে। এটি একটি সাহিত্য প্রতিষ্ঠান। এটি কোন মন্ত্রণালয়ের অধীনে? এটি শিল্প মন্ত্রণালয়ের অধীনে। আমরা উত্তর দিব কোন মন্ত্রণালয়? আমরা উত্তর দিব শিল্প মন্ত্রণালয়। তাহলে বিএসটিআই কোন মন্ত্রণালয়? আমরা উত্তর দিব শিল্প মন্ত্রণালয়। আমরা উত্তর কি দিব? শিল্প মন্ত্রণালয়। এটি কোন ধরনের প্রতিষ্ঠান? আমরা উত্তর কি দিব? সাহিত্য প্রতিষ্ঠান। বিএসটিআই কোন ধরনের প্রতিষ্ঠান? আমার সাথে বলো, সাহিত্য প্রতিষ্ঠান। বিএসটিআই পূর্ণরূপটা আসলে কি দিব? বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন। এটি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1985 সালে। এটি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1985 সালে। এটি সাহিত্য প্রতিষ্ঠান। এটি কোন মন্ত্রণালয়ের অধীনে? এটি শিল্প মন্ত্রণালয়ের অধীনে। আমরা এটা মনে রাখবো, ইম্পর্টেন্ট, শিল্প মন্ত্রণালয়ের অধীনে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এটি প্রতিষ্ঠা সাল 1985। এটার পূর্বসূরি প্রতিষ্ঠানগুলো কি ছিল? বাংলাদেশ টেস্টিং ইনস্টিটিউশন আর সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরিজ, এটা হচ্ছে পূর্ব প্রতিষ্ঠান ছিল। এই দুটোকে পরবর্তীতে নতুন করে করা হয় কি? বিএসটিআই, যেটি করা হয় কত সালে? 1985 সালে। বিএসটিআই 1985 সালে। সবার ক্লিয়ার কিনা বলো, আমাকে বলো। এতটুকু পর্যন্ত সবার 100% ক্লিয়ার কিনা বলো। সবচেয়ে ভালো হচ্ছে ক্লাসগুলো যারা আমার সাথে মুখোমুখি বলে যাচ্ছে, আমি আগে বলছি, যারা আমার সাথে মুখোমুখি বলে যাচ্ছে তাদের জন্য ভালো একটা রিভিশন হয়ে যাচ্ছে, এই ক্লাসগুলো খুব ভালোভাবে রিভিশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাকে তোমরা বলে এতটুকু পর্যন্ত তোমাদের একদম 100% ক্লিয়ার কিনা বলো, 100% ক্লিয়ার কিনা বলো। ঠিক আছে, 100% সবার ক্লিয়ার কিনা বলো, এতটুকু পর্যন্ত সবার 100% ক্লিয়ার কিনা বলো, এতটুকু পর্যন্ত সবার 100% ক্লিয়ার। ভেরি গুড, আমরা অনেকে লিখতেছে 100% ক্লিয়ার। ভেরি গুড, ভেরি গুড, অনেকে লিখতেছে 100% ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে বিএসটিআই কত সালে? আমাকে একটু কমেন্টে জানাতো বিএসটিআই কত সালে, দেখি মনে আছে কিনা। বিএসটিআই কত সালে? বিএসটিআই কত সালে একটু আমাকে একটু কমেন্টে জানাতো, বিএসটিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? আচ্ছা, আশা করবো সবার ক্লিয়ার। আমাকে একটু কমেন্টে জানাতো বিএসটিআই। এখন আমরা আলোচনা করবো কিছু আইন, আমরা দেখতেছি এখানে গুরুত্বপূর্ণ কিছু আইন, আমরা সেগুলো একটু দেখবো। সবার আচ্ছা, ভেরি গুড, 1985। আচ্ছা দেখো, শব্দ দূষণ কিছু আইন দেখো। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006, পরিবেশ নীতি 1999, আচ্ছা শিশুদের নিয়োগ বিধিমালা 1995, পরিবেশ সংরক্ষণ বিধিমালা 1997। ঠিক আছে, পরিবেশ আদালত আইন 2000, পরিবেশ সংরক্ষণে আচ্ছা পরিবেশ আদালত আইন, এটা পরিবেশ আদালত আইন হবে। ঠিক আছে, পরিবেশ সংরক্ষণ আইন থেকে আছে। আচ্ছা, তাহলে আমরা যদি বলি পরিবেশ সংরক্ষণ আইন 1995, পরিবেশ সংরক্ষণ আইন 1995। ঠিক আছে, পরিবেশ সংরক্ষণ বিধিমালা 1997। আমার সাথে মুখোমুখি বলা যায়, সবচেয়ে ভালো। পরিবেশ সংরক্ষণ আইন 1995, পরিবেশ বিধিমালা 1997, নীতি পরিবেশ নীতি 99, পরিবেশ আদালত আইন 2000। তাহলে আবার বলো, পরিবেশ সংরক্ষণ আইন, কারণ বিভিন্ন আইনগুলোতেই পরীক্ষা আসবে, আমরা এগুলো নিয়ে আলাদা করে আলোচনা করবো ইনশাল্লাহ। সকল আইনকে একসাথে নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, যাতে যেখান থেকে একটা আইন আসলে তোমরা যেতে পারো, সালগুলো যেতে পারো। তাহলে পরিবেশ সংরক্ষণ আইন কত সালে? পরিবেশ সংরক্ষণ আইন হচ্ছে 1995, বিধিমালা 97, নীতি 99, আদালত আইন, পরিবেশ আদালত আইন 2000, পরিবেশ আদালত আইন কত? 2000। এই চারটা আইন খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও আছে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006, শিশুদের নিয়োগ বিধিমালা 1995, শিশুদের নিয়োগ বিধিমালা 1995 এবং পরিবেশ সংরক্ষণ আইন দুটাই 1995, পরিবেশ সংরক্ষণ আইন
পরিবেশ সংরক্ষণ আইন কত? পরিবেশ সংরক্ষণ আইন হচ্ছে 1995 আছে এখানে, এখানে তো দেয় নাই। তাহলে পরিবেশ সংরক্ষণ আইন এখানে নাই, আমরা একটু মনে রাখবো। পরিবেশ সংরক্ষণ আইন হচ্ছে কত? ওই ভুলে দেয় নাই এখানে। পরিবেশ সংরক্ষণ আইন হচ্ছে কি 1995, 1995। আর শিশুদের নিয়োগ বিধিমালা কত? তাও 1995। আচ্ছা, আশা করি ক্লিয়ার। তাহলে আমরা বলছি কি পরিবেশ সংরক্ষণ আইন 1995, পরিবেশ সংরক্ষণ বিধিমালা 1997, পরিবেশ নীতি 99, পরিবেশ আদালত আইন 2000। এই চারটা আইন বেশি ইম্পর্টেন্ট, আমরা মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ব্যবসায় সহায়ক সেবা। ব্যবসায় সহায়ক সেবা আসলে কি? ব্যবসায় সহায়ক সেবা বলতে আমরা যেটা বুঝি, আমরা জানি ব্যবসা প্রতি আগ্রহ তৈরি করতে, ব্যবসার প্রতি আগ্রহ তৈরি হতে, ব্যবসা গঠন করার ক্ষেত্রে এবং ব্যবসাকে টিকে রাখার জন্য যে সহায়তার প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে ব্যবসা সহায়ক সেবা। তাহলে কয়টা সহায়তা? আমাদের তিনটা। একটা হচ্ছে ব্যবসার প্রতি আগ্রহ সৃষ্টি করা, কি বলছি, ব্যবসার প্রতি আগ্রহ সৃষ্টি করা। দুই নম্বর হচ্ছে ব্যবসাকে বাস্তবে রূপ দেওয়া, ব্যবসাকে বাস্তবে রূপ দেওয়া। আর তিন নম্বরটা হচ্ছে ব্যবসাকে টিকে রাখা, ব্যবসা টিকে রাখা জন্য যে সহায়তার প্রয়োজন হয়, ব্যবসার প্রতি আগ্রহ টিকে রাখার জন্য যে সহায়তা প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে কি ব্যবসার সংরক্ষণ। আচ্ছা, তাহলে আমরা দেখি কয়টা? তিনটা। তাহলে প্রথমে আছে আগ্রহ সৃষ্টি করা। এটাকে আমরা কি বলছি? আগ্রহ সৃষ্টি করা, এটাকে আমরা বলছি উদ্দীপনামূলক সেবা, ঠিক আছে? বাস্তবে রূপ দেওয়া ব্যবসাকে, এটা হচ্ছে সমর্থনমূলক সেবা। আর ব্যবসাকে টিকে রাখা, ব্যবসার প্রতি উৎসাহ উদ্দীপনা ধরে রাখা, এটা হচ্ছে সংরক্ষণমূলক। তাহলে ব্যবসার সহায়ক সেবা কয়টি? তিনটি। ব্যবসার সহায়ক সেবা কয়টি? তিনটি। আচ্ছা, দেখো প্রথম আসে উদ্দীপনামূলক সেবা। তার পরীক্ষায় যে আসে ব্যবসার প্রতি আগ্রহ সৃষ্টি করা, ব্যবসার প্রতি অনুপ্রাণিত করার জন্য কোন ধরনের সহায়তার প্রয়োজন হয়? আমরা উত্তর দিব উদ্দীপনামূলক সহায়তা। যেমন একটু যদি বলি প্রশিক্ষণ দেওয়া, বিনিয়োগ সংক্রান্ত তথ্য দেওয়া, তারপর যদি বলি তোমাকে পরামর্শ দেওয়া, কারিগরি শিক্ষা দেওয়া। তাহলে তোমাকে যদি কেউ পরীক্ষায় যে আসে নিচের কোনটি উদ্দীপনামূলক সহায়তা, আমরা উত্তর দিব প্রশিক্ষণ দেওয়া, বিনিয়োগ সংক্রান্ত তথ্য দেওয়া, পরামর্শ দেওয়া, কারিগরি প্রশিক্ষণ দেওয়া। এগুলো হচ্ছে কোন ধরনের সহায়তা? আমরা উত্তরে দিব এগুলো হচ্ছে উদ্দীপনামূলক সহায়তা, উদ্দীপনামূলক সহায়তা। আমরা খুব সহজে মনে রাখবো, যদি আমি বেসিকটা জানি আমরা মনে থাকবে। আর এই উদ্দীপনামূলক সহায়তাগুলো কারা প্রদান করে? আসলে উদ্দীপনামূলক সহায়তাগুলো আমরা একজন লিখে দিয়েছি, ভেরি গুড। ব্যবসায় সহায়ক সেবা কয়টি? তিনটি। আচ্ছা, ও উদ্দীপনা কারা দেয়? উদ্দীপনামূলক, এই উদ্দীপনামূলক সহায়তাগুলো কারা দেয়? বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, যুব অধিদপ্তর, মহিলা অধিদপ্তর, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা সংস্থা। মুখে মুখে বলে যায় আমার সাথে। তাহলে কি বলছি? পরীক্ষা আসতে পারে নিচের কোনটি সেবা প্রদানকারী, উদ্দীপনামূলক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান? আমরা উত্তর দিব বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, যুব অধিদপ্তর, মহিলা অধিদপ্তর, তারপর যদি বলি বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা সংস্থা। এগুলো কোন ধরনের সহায়তা প্রদান করে? উদ্দীপনামূলক। এবার আসেন সমর্থনমূলক কি? সমর্থনমূলক হচ্ছে, আমি যদি বলি সমর্থনমূলকটা সহজ। সমর্থনমূলক হচ্ছে ব্যবসাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তোমার যেই ধরনের সহায়তা প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে সমর্থনমূলক। যেমন অর্থের যোগান দেওয়া, অর্থের কি দেওয়া? যোগান দেওয়া, অবকাঠামোগত সহায়তা করা, ঠিক আছে? তারপর যদি বলে ভর্তুকি দেওয়া, আমরা যদি দেখি একটু শিল্প স্থাপনের সহায়তা করা, পরিচালনা সম্পদ ব্যবহার সংক্রান্ত সহযোগিতা করা, প্রতিষ্ঠান নিবন্ধনের সহযোগিতা করা, অর্থের সংস্থান করা বা অর্থের যোগান দেওয়া, অবকাঠামোগত সহায়তা করা, কর অবকাশ, ভর্তুকি প্রদান, ঠিক আছে? ভর্তুকি মানে আমরা জানি যেটা মূল্যের চেয়ে কম মূল্যে দেওয়া, নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে দেওয়া। আমরা দেখি সরকার অনেকগুলো ব্যবসায়ী যারা কৃষকদের জন্য কি করে? কৃষকদের জন্য সরকার কি করে? কৃষির জন্য যে সার, বীজ, বিভিন্ন ধরনের সার এবং কৃষির জন্য যে ধরনের বিভিন্ন ধরনের উপাদান আর দরকার হয় সেগুলো সরকার কি করে? বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ভর্তুকি প্রদান করে, অর্থাৎ নির্ধারিত দামের চেয়ে কম দামে কিনা সহায়তা করে, ঠিক আছে? কৃষকদের যাতে কৃষিকাজে সে উৎসাহিত থাকার জন্য, খরচটা কমার জন্য, এটাকে বলা হচ্ছে ভর্তুকি দেওয়া, ঠিক আছে? তাহলে শিল্প নিবন্ধনের সহায়তা, পুঁজির সংস্থান, অবকাঠামোগত সহায়তা, কর অবকাশ, এগুলো কোন ধরনের সহায়তা? সমর্থনমূলক সহায়তা। এগুলো কারা প্রদান করে? সরকারি লাইসেন্সিং কর্তৃপক্ষ, বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা, বেসিক ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, ঠিক আছে, ইত্যাদি। বেসিক ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ইত্যাদি। তারপর আমরা যদি দেখি বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা, একটু মনে রাখার চেষ্টা করবেন। সরকারি লাইসেন্সিং কর্তৃপক্ষ, আমার সাথে মুখে মুখে বলে যাও, বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা, বেসিক ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, ঠিক আছে? এই প্রতিষ্ঠানগুলো কোন ধরনের সহায়তা দেয়? আমরা উত্তর দিব সমর্থনমূলক। উত্তর কি দিব? সমর্থনমূলক। এবার আসি সংরক্ষণমূলক কি? আচ্ছা, এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা বলো? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এরপর আমাদের কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক আসতে, আমরা সেগুলো নিয়ে আলোচনা। এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা বলো?
আর আমরা যতটুকু বুঝতেছি আজকে হয়তো আমরা লেকচার 5-এ আমরা যেতে পারবো না, আমরা হয়তো লেকচার 4-এ আমরা আজকে যে লেকচার 4টা এখানে ছিল ওই 4টাই যে রুটিন অনুযায়ী 4টাই হয়তো আমরা আজকে কমপ্লিট করতে পারবো। আমরা আগামী ক্লাস আমি একটু বলি, আমরা ব্যবস্থাপনার যে প্রথম পত্রের প্রথম অধ্যায়টা শুরু করব। এটা আমি আবার কেউ বাদ দিবে না, আগামী ক্লাসটা কেউ ভুলেও বাদ দিবে না, ঠিক আছে? ভুলেও যাতে বাদ না যায়। এটা আমরা কালকে নিব না, আমরা শুক্রবারে নিব। কালকে তোমাদের ক্লাস নিব না, আমি বলে দিচ্ছি, আমরা তোমাদেরকে ক্লাস নিব শুক্রবার। আর যদি কোনো কারণে কালকে ক্লাস নিয়ে থাকি সেটা তোমাদেরকে জানানো হবে, ঠিক আছে? একটু একটু আমি আবার হচ্ছে মনে থাকবে না কেন, একটু চেষ্টা করলে মনে থাকবে না কেন? আমি একটু যেখানে গুরুত্ব, যেমন কর্পোরেশন ব্যাংক, বেসিক ব্যাংক, এগুলো কোনটির ক্ষেত্রে দরকার? আমরা উত্তর দিব সমর্থনমূলক। সমর্থনমূলক। সবাই বলছে আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, ঠিক আছে? তাহলে ব্যবসাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কোন ধরনের সহায়তা প্রয়োজন? আমরা উত্তর দিব সমর্থনমূলক। আর ব্যবসার প্রতি আগ্রহ বা উদ্দীপনা, ব্যবসাকে টিকে রাখার জন্য কোন ধরনের সহায়তা দরকার? আমরা উত্তর দিব ব্যবসাকে টিকে রাখার জন্য কোন ধরনের সহায়তা? আমরা উত্তর দিব সংরক্ষণমূলক সহায়তা। আমরা উত্তর কি দিব? সংরক্ষণমূলক সহায়তা দরকার, ঠিক আছে? আচ্ছা, ব্যবসায় উৎসাহ উদ্দীপনা ধরার জন্য যে ধরনের সেবা প্রয়োজন তাকে বলা হচ্ছে কি? সংরক্ষণমূলক সেবা। আচ্ছা, এই কার্যাবলী এখানে কি কি আছে? যেমন আর্থিক সহায়তা প্রদান করা, গুদামজাতকরণের সুবিধা, পণ্যের গুণগত মান রক্ষার্থে নীতিমালা প্রণয়ন করা, শিল্প বাণিজ্য আইন, পরিবহন সুবিধা, গ্যাস, পানি ও বিদ্যুৎ সুবিধা, এগুলো হচ্ছে কি? সংরক্ষণমূলক। কারা দিয়ে থাকে? জাতীয় রাজস্ব বোর্ড, বিএসটিআই, প্যাটেন্ট, বাংলাদেশ বিনিয়োগ বোর্ড। দেখো, একটু একটু চিন্তা করলে কিন্তু এগুলো বোঝা যায়। আমরা এই তিনটা অংশ কিন্তু বোঝা যায়, ঠিক আছে? এগুলো বিভিন্ন ব্যাংক, লাইসেন্সিং কর্তৃপক্ষ, একটু চিন্তা করলে বোঝে। তাহলে জাতীয় রাজস্ব বোর্ড, বিএসটিআই, প্যাটেন্ট, বাংলাদেশ বিনিয়োগ বোর্ড, ঠিক আছে, ট্রেডমার্ক, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন গ্রুপ, বাংলাদেশ বাণিজ্য কর্পোরেশন, ঠিক আছে? কোন ধরনের সহায়তা দেয়? আমরা উত্তর দিব সংরক্ষণমূলক। সংরক্ষণমূলক, ঠিক আছে? যেমন এগুলো কি? গুদামজাতকরণের সুবিধা, ঠিক আছে, গুদামজাতকরণের সহায়তা করা, আমরা যদি বলি প্রতিষ্ঠানের সম্প্রসারণের সহায়তা করা, আধুনিকায়নের সহায়তা করা, এগুলো হচ্ছে কি? সংরক্ষণমূলক। তাহলে আমি যদি সংক্ষেপে একটু বলি, ব্যবসার প্রতি আগ্রহ সৃষ্টি করে কোনটি? আমরা উত্তর দিই ব্যবসার প্রতি আগ্রহ সৃষ্টি করাটাকে আমরা বলছি কি? উদ্দীপনামূলক সহায়তা। ব্যবসাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কোন ধরনের সহায়তা প্রয়োজন? আমরা উত্তর দিব সমর্থনমূলক সহায়তা। ব্যবসার প্রতি আগ্রহ উদ্দীপনা ধরে রাখা বা ব্যবসাকে টিকে রাখার জন্য কোন ধরনের সহায়তা দিব? আমরা উত্তর দিব সংরক্ষণমূলক সহায়তা। এই তিনটা যাতে মনে থাকে মাস্ট, ঠিক আছে? বাকিগুলো একটু দেখে নিবা, এই তিনটা যাতে মনে থাকে, যাতে এখান থেকে এখনো পর্যন্ত প্রশ্ন তেমন হয় নাই। যদি হয়, আমি যা বলছি এখান থেকে হবে ইনশাআল্লাহ, এর বাইরে হবে না প্রশ্ন, ঠিক আছে? এখন যেহেতু প্রশ্ন এখান থেকে তেমন দেখা যায় নাই, ঠিক আছে? এই ব্যবসা সহায়ক সেবা। আর ধরন কয়টি? তিনটি। কি কি? উদ্দীপনামূলক, সমর্থনমূলক এবং সংরক্ষণমূলক, ঠিক আছে? একটু মনে রাখবে, একটু দেখে নিবে, এখান থেকে ইনশাআল্লাহ পারবা তোমরা, টেনশন নেওয়ার দরকার নেই। এবার আসি, ব্যবসায় সহায়ক সেবা প্রদানকারী খাত কয়টি? খাত তাও তিনটি। খাত কয়টি? তিনটি। খাত কয়টি? তিনটি। বেসরকারি, সরকারি এবং আন্তর্জাতিক। তাহলে খাত কয়টি? তিনটি। বেসরকারি, সরকারি এবং কি? আন্তর্জাতিক। তাহলে খাত কয়টি? তিনটি। আমরা বেসরকারি দেখতেছি, সরকারি দেখতেছি এবং আন্তর্জাতিক দেখতেছি, এই খাতগুলো, ঠিক আছে? তাহলে ব্যবসা সেবা প্রদানকারী খাত কয়টি? তিনটি। এবার এই তিনটি যে প্রকারভেদ গুলো আছে আমরা একটু একটু দেখবো, গুরুত্বপূর্ণ গুলো। প্রথমে আসি, এনজিও মানে কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ওই বেসরকারি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। আচ্ছা, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের মধ্যে সবচেয়ে বৃহৎ কোনটি? সর্ববৃহৎ এনজিও কোনটি? আমরা জানি ব্র্যাক, বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। এটা পূর্ণরূপটা পরীক্ষা আসতে পারে, বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি, ব্র্যাক। এটা পরীক্ষা পূর্ণরূপ আসতে পারে। তাহলে ব্র্যাকের পূর্ণরূপটা কি? বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। এটি প্রতিষ্ঠা থেকে পরীক্ষা আসতে পারে, জনাব ফজলে হাসান আবেদ। জনাব ফজলে হাসান আবেদ। তাহলে এটি প্রতিষ্ঠা থেকে, সবাই আমার সাথে মুখে মুখে বলো, জনাব ফজলে হাসান আবেদ। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1972 সালে। 1972 সালে। আচ্ছা, 1972 সালে। তাহলে আমাকে বলতো ব্র্যাকের সর্ববৃহৎ এনজিও কোনটি? এনজিও মানে হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো বেসরকারি প্রতিষ্ঠান কোনটি? বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি বা ব্র্যাক। এটি প্রতিষ্ঠা থেকে আমরা তৈরি জনাব ফজলে হাসান আবেদ। কত সালে প্রতিষ্ঠা? 1972 সালে, ঠিক আছে? 1972 সালে। এইগুলো আমার মনে রাখতে হবে, এই বিষয়গুলো আমাকে মনে রাখতে হবে। এরপর আশার পূর্ণরূপটা কি? অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট। অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট, এটা পূর্ণরূপগুলো মনে রাখতে হবে। আমি বলছি ফুল মিনিং গুলো মনে রাখতে হবে, ফুল মিনিং গুলো মনে রাখতে হবে, এগুলো পরীক্ষা আসে। এটি প্রতিষ্ঠিত কত সালে? 1978 সালে। প্রধান কাজ কি? ক্ষুদ্র ঋণ বিতরণ। তাহলে আমাকে বলো তো আশার পূর্ণরূপটা কি? অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট। আমার সাথে মুখে মুখে বলে যাও। এটি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1978 সালে। প্রধান কাজ কি? ক্ষুদ্র ঋণ বিতরণ। তাহলে আশার প্রধান কাজ কি? আমরা উত্তর দিব ক্ষুদ্র ঋণ বিতরণ। এরপর সে প্রশিকা,
কত সালে প্রতিষ্ঠিত হয়? 1975। প্রশিকা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1975 সালে, মনে রাখবো। মাইডাস ইম্পর্টেন্ট, মাইডাসের পূর্ণরূপটা ইম্পর্টেন্ট, মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স সার্ভিস। তাহলে মাইডাসের পূর্ণরূপটা আমার সাথে বলো তো সবাই, মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স সার্ভিস। আমার সাথে মুখে মুখে বলে যাও, বাসায় কষ্ট করতে হবে না। আমি আবার বলছি, আমার সাথে মুখে মুখে বলে যাও, বাসায় কষ্ট করতে হবে না। মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স সার্ভিস। পরীক্ষা যদি আসে মাইডাসের ফুল মিনিং কি, আমরা উত্তর দিব মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স সার্ভিস। এটি কত সালে প্রতিষ্ঠিত? 1921 সালে, 1921 সালে। তাহলে মাইডাস 1921 সালে প্রতিষ্ঠিত, কার্যক্রম শুরু হয় 1982 থেকে। সালগুলো একটু কষ্ট করবা, কষ্ট করে সালগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। কিভাবে করবো আমি একটু বলি। একটা কাজ করা যায় সালগুলো মনে রাখার জন্য। তুমি একটা ক্যালেন্ডারে, একটা বড় ক্যালেন্ডারের পিছনে যে সাদা অংশ আছে ওইখানে তুমি মার্কার দিয়ে ধরো তুমি লিখছো মাইডাস, তার মানে এটা কত সালে পড়বে? 1981। তাহলে তুমি প্রথম সালটা লিখবে, ধরো সাল লিখছো 1981। 1981 যত কিছু হয়েছে সবগুলো তুমি 1981 সাল দিয়ে টেনে 1981 পাশে লিখে, তাহলে সবগুলো মিলে তুমি মাথায় রাখবে 1981। যে কোনো একটা 1981 মনে থাকলে তুমি রিলেট করতে পারবা ওইখানে আর কোনটা কোনটা ছিল ওই ঘরের মধ্যে। তারপর তুমি লিখবে তো 1972। 1972টা বড় করে লিখে এখানে পাশে বড় লম্বা করে এখানে কমা দিয়ে 1972 যা যা ছিল সবকিছু লিখে ফেলবা। ঠিক আছে? তাহলে এই সবগুলো 1972 সাল। তাও 1985 লিখছো, 1985 মধ্যে তুমি বিএসটিআই লিখলো, অন্যান্য যা যা হয়েছে তার সবগুলো লিখো, তাহলে এই সবগুলোই কি 1985। তাহলে তুমি এভাবে চাইলে তুমি মনে রাখতে পারো সালগুলো, তোমার জন্য সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে মাইডাস কত সালে পৌঁছে? 1921 সালে। স্বনির্ভর বাংলাদেশ, দেখো প্রশিকা এবং স্বনির্ভর বাংলাদেশ দুইটাই 1975। প্রশিকা এবং স্বনির্ভর বাংলাদেশ দুইটাই কত? 1975। ট্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ, এটা পরীক্ষা আসে, ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে। পরীক্ষা আসে কি ট্যাঙ্গামারা, এটা টিএমএস এর পূর্ণরূপটা কি পরীক্ষা আসে? ট্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ, খুব সুন্দর নাম। এটি বগুড়া হয়, আমরা জানি বগুড়ার একটা জায়গার নাম ছিল ট্যাঙ্গামারা, ওইখানে এটি হয় ট্যাঙ্গামারা, ওই বগুড়া যে স্থানে হয়। এটা ডক্টর হোসনে আরা বেগম, এটি প্রতিষ্ঠা করে ডক্টর হোসনে আরা বেগম। ট্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ, টিএমএসএস, ট্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ, এটা কে করে? আমরা জানি এটা হচ্ছে প্রতিষ্ঠা থেকে ডক্টর হোসনে আরা বেগম। এটা কোথায় হয়? বগুড়ায়, বগুড়া জেলায়। পরীক্ষা স্থল কোন জেলায়? বগুড়া জেলায়। পূর্ণটা কি? ট্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ। কত সালে? 1980 সালে, 1980 সালে। এটার উদ্দেশ্য হচ্ছে কি দারিদ্র দূরীকরণ, আর্থসামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন। তাহলে টিএমএসএস কোথায় অবস্থিত? বগুড়ায়। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1980। আমরা মনে রাখবো, অবশ্যই আমাদের মনে রাখতে হবে টিএমএসএস। ঠিক আছে? এটা পরীক্ষা আসে, ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। বাংলাদেশ, বাংলাদেশ স্মল কটেজ এন্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ স্মল এন্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, বিএসসিআইসি। তাহলে বিএসসিআইসি পূর্ণরূপটা কি? বাংলাদেশ স্মল এন্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। তাহলে বিএসসিআইসি পূর্ণরূপটা কি? বাংলাদেশ স্মল এন্ড কটেজ ইন্ডাস্ট্রি। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1957 সালে। পরিচালিত হয় কোন মন্ত্রণালয়ের অধীনে? শিল্প মন্ত্রণালয়ের অধীনে। তাহলে বিএসসিআইসি কোন মন্ত্রণালয়ের অধীনে? আমরা তো দিব শিল্প মন্ত্রণালয়ের অধীনে। বিএসসিআইসি বাংলাদেশ স্মল এন্ড কটেজ ইন্ডাস্ট্রি, এটা বুঝে যাচ্ছে, এখানে লিখে আছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প। তাহলে এটা শিল্প তো লিখে আছে, এটা কোন মন্ত্রণালয়? শিল্প মন্ত্রণালয়। কিছু জায়গায় তুমি একটু চিন্তা করলে পাবা মন্ত্রণালয়গুলো। এটা ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, আমি বলছি এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? সবাই আমার সাথে বলো। 1957 সালে প্রতিষ্ঠিত হয়, এটি শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। এটা পূর্ণরূপটা হচ্ছে বাংলাদেশ স্মল এন্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। আশা করবো ক্লিয়ার। এসএমই, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। এটি কোন মন্ত্রণালয়ের অধীনে? বাণিজ্য মন্ত্রণালয়। ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠান, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, তাহলে ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠান। ঠিক আছে? স্মল এন্ড, এটি পূর্ণরূপটা পরীক্ষা অনেকবার আমরা দিচ্ছি। স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। কোন মন্ত্রণালয়ের অধীনে? বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। এটা মনে রাখবো। সাফটা, সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, সাফটা। ঠিক আছে? আমাদের সাফটা সর্বশেষ, সাফটার সংখ্যা কয়টি? 8টি দেশ। এটি সর্বশেষ কোনটি? আফগানিস্তান। সর্বশেষ কোনটি? আফগানিস্তান। এটি কার্যকর হয় কত সাল থেকে? 1995 থেকে। তাহলে আমরা মনে রাখবো সাফটার দেশ কয়টি? 8টি। এটা হচ্ছে বাণিজ্যিক দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি ও সম্প্রসারণ করা। তাহলে সাফটার লক্ষ্যটা কি? বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং সম্প্রসারণ করা। এটি সংখ্যা 8টি। এটি কার্যকর 1995 থেকে। আর সর্বশেষ দেশ হচ্ছে কি? আফগানিস্তান। এটা পরীক্ষা আসে সর্বশেষটা। সর্বশেষ দেশ কত? আফগানিস্তান। কোন কোন আছে? বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল এবং সর্বশেষ আফগানিস্তান। আমরা সেটা মনে রাখবো। ঠিক আছে? আমার সাথে মুখে মুখে বলে যাও, শেষ হয়ে যাবে, যেহেতু যেহেতু এগুলো মুখস্থ করা। আসিয়ান, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট নেশন, আসিয়ান। আসিয়ান কত সালে প্রতিষ্ঠিত হয়? 1967 সালে।
আঞ্চলিক অর্থনৈতিক এবং রাজনৈতিক পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। ঠিক আছে, এর আগেরটা কি ছিল? বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি করা, বৃদ্ধি এবং সম্প্রসারণ, সাফটা। আর এটা হচ্ছে কি আঞ্চলিক অর্থনৈতিক এবং রাজনৈতিক পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা, এটা হচ্ছে আসিয়ান। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1967 সালে। 1900 কত সালে? 67 সালে। আচ্ছা, এটা বিমেস্টিক এর পূর্ণরূপটা কি? পূর্ণরূপটা অনেক বড়, এটা মনে রাখতে হবে। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল ইকোনমিক্যাল কোঅপারেশন। তাহলে বে অফ, আমার সাথে বলে যাও, বে অফ বেঙ্গল, সবাই আমার সাথে বলে যাও, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক্যাল কোঅপারেশন। একসাথে বলে যাও আমার সাথে বলে গেলে তোমাদের জন্য সুবিধা। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক্যাল কোঅপারেশন, বিমেস্টিক, প্রতিষ্ঠিত হয় 1997 সালে। প্রতিষ্ঠিত হয় কত সালে? 1997 সালে। আচ্ছা, এই 1997 সালে। তাহলে বিমেস্টিক কত সালে প্রতিষ্ঠিত? 1997 সালে। ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা পরীক্ষায় প্রশ্ন আসে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 1900, এটা কত সালে প্রতিষ্ঠা? এটা প্রতিষ্ঠা 1995। এটা সদর দপ্তর পরীক্ষা আসে জেনেভা, সুইজারল্যান্ড। আমরা এর আগে বলছিলাম আরেকটা জেনেভা সুইজারল্যান্ড কাজ ছিল আইএসও। আইএসও হয়, আইএসও কোথায় প্রতিষ্ঠিত হয়? জেনেভা, সুইজারল্যান্ডে। আর ওয়ার্ল্ড ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। আর এটার লক্ষ্যটা কি? বিশ্ব বাণিজ্য উদারীকরণ ও মুক্ত বাজার অর্থনীতি প্রতিষ্ঠা করা। ঠিক আছে, পূর্ব নাম কি ছিল? গ্যাট, GATT। এটা পুরো নাম ছিল কি? গ্যাট। তাহলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটি প্রতিষ্ঠা 1995। পরীক্ষা এটাও আসে, সদর দপ্তর এটাও আসে। সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। জেনেভা, সুইজারল্যান্ড। আর এটা পুরো নাম কি? গ্যাট, GATT। এটা মনে রাখবো, আর লক্ষ্যটা আমরা মনে রাখবো। ঠিক আছে। আচ্ছা, ক্ষুদ্র মাঝারি শিল্প মোট রপ্তানি আয়ের কত ভাগ আসে? 75 থেকে 80 ভাগ আসে কোন শিল্প থেকে? এসএমই থেকে। এসএমই থেকে, ক্ষুদ্র মাঝারি শিল্প, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ থেকে মোট প্রাপ্ত আয়ের, মোট রপ্তানি আয়ের কত ভাগ আসে? 75 থেকে 80 ভাগ। এই খাতে মোট জনশক্তি কত ভাগ? 25%। নারী উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত ঋণের হার কত পার্সেন্ট? 15%। এটা মনে রাখতে হবে, এগুলো একটু মনে রাখবো আমরা। ঠিক আছে, এগুলো আসলে বুঝার কিছু না, একটু মুখস্থ রাখতে হবে। বিজিএমএ, এটা পরীক্ষা আসে। বিজিএমএ পূর্ণটা পরীক্ষা বেশ কয়েকবার আসে, আবার আসতে পারে। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। তাহলে বিজিএমএ পূর্ণটা কি? বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বিজিএমএ। আমার সাথে বলা যায়, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, প্রতিষ্ঠিত 1977 সালে। ঠিক আছে, বিজিএমএ এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশ গার্মেন্ট, এটা গার্মেন্টস শিল্পগুলোর প্রতিষ্ঠান। ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন লিখে আছে, প্রতিষ্ঠা 1977 সালে। আচ্ছা, এবার আমরা আলোচনা করবো ব্যবসা উদ্যোগ। আচ্ছা, আমরা যেগুলো মোটামুটি এখন এতক্ষণ যে আলোচনা করছি অনেকটা মুখস্থ করার, আসলে এখানে বোঝার তেমন কিছুই নেই। আমরা বিষয়গুলো একটু মুখস্থ করার চেষ্টা করবো। ঠিক আছে, একটু মনে রাখার চেষ্টা করবো, একটু কষ্ট করে। এখন সে উদ্যোগ কি আসলে? আমরা জানি যে বা যারা উদ্যোগ গ্রহণ করে, ঝুঁকি আছে যেন, আচ্ছা উদ্যোগ বলতে আমরা আসলে কি বুঝি? ঝুঁকি আছে যেন এমন কাজে হাত দেওয়ার প্রসেসটাকে কি বলে? উদ্যোগ বলা হয়। ঝুঁকি আছে যেন এমন কাজে হাত দেওয়ার যে প্রসেসটা, তাকে উদ্যোগ বলা হয়। আর যে বা যারা উদ্যোগ গ্রহণ করে তাদেরকে বলা হয় উদ্যোক্তা। যে বা যারা উদ্যোগ গ্রহণ করে তাদেরকে কি বলা হয়? উদ্যোক্তা বলা হয়। আর উদ্যোক্তার প্রথম ও প্রধান কাজ কি? উদ্যোক্তার প্রথম ও প্রধান কাজ হচ্ছে কি? ঝুঁকি গ্রহণ বা উদ্যোগ গ্রহণ। উদ্যোক্তার প্রথম ও প্রধান কাজ কি? ঝুঁকি গ্রহণ বা উদ্যোগ গ্রহণ। ঠিক আছে। আর আমরা জানি, আর আত্মকর্মসংস্থানকারী কে? আমরা যে নিজেই নিজের জন্য কর্মসংস্থান তৈরি করে তাকে বলা হচ্ছে আত্মকর্মসংস্থানকারী। যে নিজেই নিজের জন্য কর্মসংস্থান তৈরি করে তাকে বলা হচ্ছে আত্মকর্মসংস্থানকারী। আর যে নিজের এবং অন্যের জন্য কর্মসংস্থান তৈরি করে তাকে বলা হচ্ছে উদ্যোক্তা। তাহলে উদ্যোক্তা নিজের এবং অন্যের জন্য কর্মসংস্থান তৈরি করে, আর আত্মকর্মসংস্থানকারী শুধুমাত্র নিজের জন্য কর্মসংস্থান তৈরি করে, নিজের জন্য কর্মসংস্থান তৈরি করে। আচ্ছা, তার পরীক্ষা আসে, যদি আসে সকল উদ্যোক্তা, আমরা জানি সকল উদ্যোক্তা হচ্ছে কি? আত্মকর্মসংস্থানকারী। কিন্তু সকল আত্মকর্মসংস্থানকারী উদ্যোক্তা নয়। সকল আত্মকর্মসংস্থানকারী উদ্যোক্তা নয়, কারণ সে তো নিজের জন্যই করে। সকল উদ্যোক্তা আত্মকর্মসংস্থানকারী, কারণ সে নিজের এবং অন্যের জন্য করে। তবে সকল আত্মকর্মসংস্থানকারী উদ্যোক্তা নয়, কারণ সে শুধুমাত্র নিজের জন্য করে। ঠিক আছে, এইটা ক্লিয়ার কিনা বলো আমাকে। এইটা ক্লিয়ার কিনা আমাকে বলো। একজন লিখছে সবচেয়ে বিরক্তিকর। আসলে এটা আসলে ভালো বলছো, আমার নিজেরও আমার মনে হয় যে এই অধ্যায়গুলো একটু বিরক্তিকর। ঠিক আছে, মুখস্থ করা ছাড়া কিছু নেই। তোমাদের নেক্সট যে ক্লাস
আমি তো বলেইছি কালকে হয়তো নেওয়া সম্ভব হবে না, যদি কোনো কারণে নিতে পারে তোমাদেরকে জানানো হবে, ঠিক আছে? পরবর্তী যেদিন নিব শুক্রবারে ইনশাল্লাহ আমরা ম্যানেজমেন্টটা শুরু করবো ইনশাল্লাহ। আমি সবাইকে দেখতে চাই ওই দিন, অত্যন্ত দারুণ কিছু ক্লাস হবে ম্যানেজমেন্টের ক্লাসগুলো। আমি অবশ্যই ম্যানেজমেন্টের ক্লাসগুলো আসলে সবচেয়ে মজার ক্লাস, ব্যবস্থাপনা যে তোমার দ্বিতীয় পত্রের যে ক্লাসগুলো সবচেয়ে মজার ক্লাস, সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস আসলে তোমাদেরকে পাবো। আচ্ছা আমাকে আমাকে বলো তো ক্লিয়ার কিনা, বলো তো একটু করে আমাকে, তোমরা জানাও তো ক্লিয়ার কিনা, সবাই একটু জানাও তো ক্লিয়ার কিনা। আচ্ছা আর আজকের পিডিএফটা তোমাদেরকে ক্লাসে আমি দিয়ে দিব, ক্লাসে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা সবাই বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, অবশ্যই বলতেছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আমরা দেখছি আরো। আচ্ছা রাহুল, এটা কি রাহুল বলছে? আচ্ছা বলছে ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা আমরা দেখছি অনেকে বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা আমরা তাহলে উদ্যোক্তা কি, আমরা বলছি যে যে নিজের জন্য এবং অন্যের জন্য করে তাকে বলা হচ্ছে উদ্যোক্তা, আর যে শুধুমাত্র নিজের জন্য করে তাকে বলা হচ্ছে আত্মকর্মসংস্থানকারী, আত্মকর্মসংস্থানকারী, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এবার দেখো আহ, উদ্যোক্তা গুণাবলীগুলো আমরা একটু দেখে নিব। সৃজনশীল, মন মানসিকতা, সাফল্য অর্জনের স্পৃহা, দূরদৃষ্টি, আমরা সবাই জানি, একটু একবার দেখে নিব। আচ্ছা ইম্পর্টেন্ট, আধুনিক যুগে উদ্যোগ, আধুনিক যুগের উদ্যোগ দেখো ইম্পর্টেন্ট। উদ্যোগ শব্দটি আসে, অন্টারপ্রেনার শব্দটি আসলে অষ্টাদশ শতকে দিয়ে জনপ্রিয় হয়। এটা এটা আসে ফরাসি শব্দ অন্ট্রাপ্রেনারি থেকে। অন্ট্রাপ্রেনর আমরা জানি এটা শিল্প উদ্যোগ বলতে আমরা ইংলিশে কি বুঝি, অন্ট্রাপ্রেনর, এটা উচ্চারণটা হবে অ্যান্টানা, অন্ট্রাপ্রেনর। এই অন্ট্রাপ্রেনর শব্দটি আসে ফরাসি শব্দ অন্ট্রাপ্রেন্ডারি থেকে। অন্ট্রাপ্রেনর শব্দটি আসে ফরাসি শব্দ অন্ট্রাপ্রেন্ডারি থেকে। তাহলে দেখো ফরাসি শব্দ অন্ট্রাপ্রেন্ডারি থেকে অন্ট্রাপ্রেনর শব্দটি আসে। আচ্ছা এরপর দেখো আমরা যে এরপর বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, আমরা জানি আমরা জানি যে শিল্প উদ্যোগ ধারণা এটি প্রথম প্রদান করে কে, রিচার্ড কেন্টিলন 1725 সালে। শিল্প ধারণাটা প্রথম প্রথম প্রদান করে কে, ধারণাটা দেখে রিচার্ড কেন্টিলন 1725 সালে। শিল্প উদ্যোগ ধারণা, অন্টারপ্রেনার শব্দটি দ্বারা প্রথমবারের মতো শিল্প উদ্যোগ বুঝাতে ব্যবহার করেন কে, রিচার্ড কেন্টিলন 1725 সালে, 1725 সালে। আচ্ছা এবার দেখো, আর এই শিল্প উদ্যোগ ধারণা পরিমার্জন করেন কে, সুম্পিটার। সুম্পিটার নাম একটু পর আছে, তোমরা পাবে এই সুম্পিটার। আচ্ছা শিল্পদের ধারণা পরিমার্জন করেন সুম্পিটার। আবিষ্কারক ও উদ্ভাবনকারীর মধ্যে পার্থক্য নির্দেশ করে সুম্পিটার। যিনি ধারণা দেন তাকে বলা হচ্ছে আবিষ্কারক, আর যিনি ধারণার প্রয়োগ করেন তাকে বলা হচ্ছে কি, উদ্ভাবনকারী, ঠিক আছে? তাকে বলা হচ্ছে উদ্ভাবনকারী। তাহলে এই আবিষ্কারক এবং উদ্ভাবনকারীর মধ্যে যে পার্থক্য নির্দেশ করে সেটাও কে করে, সুম্পিটার। আর শিল্পদের ধারণার পরিমার্জন করেন কে, সুম্পিটার। শিল্প উদ্যোগ ধারণার পরিমার্জন করেন তাও কে, সুম্পিটার। আর শিল্প উদ্যোগ ধারণাটা প্রথম প্রদান করে কে, আমরা জানি রিচার্ড কেন্টিলন 1725 সালে, সেটা আমরা মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা এগুলো আমরা একটু দেখে নিব। দেখো এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা এখান থেকে আসতে পারে, এটা ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট। রিচার্ড কেন্টিলন, আমি আছি রিচার্ড কেন্টিলন। দেখো সর্বপ্রথম অন্টারপ্রেনার শব্দটি দ্বারা শিল্প উদ্যোগ বুঝাতে ব্যবহার করেন 1725 সালে, 1725 সালে কে, রিচার্ড কেন্টিলন। যার কারণে তাকে শিল্প উদ্যোগ পদবাচ্যের প্রতিষ্ঠাতা বলা হয়। শিল্প উদ্যোগ পদবাচ্যের প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি সাধারণ ব্যবসায়ী থেকে শিল্প উদ্যোক্তাকে পৃথক করে, তিনি সাধারণ ব্যবসায়ী থেকে শিল্প উদ্যোক্তাকে পৃথক করেন, সাধারণ ব্যবসায়ী থেকে শিল্প উদ্যোক্তাকে কি করেন, পৃথক করেন কে, রিচার্ড কেন্টিলন। রিচার্ড কেন্টিলন কত সালে, 1725 সালে, ঠিক আছে? 1725 সালে তিনি কি করেন, অন্টারপ্রেনার শব্দটিকে শিল্প উদ্যোগ বুঝতে ব্যবহার করে, এবং যার কারণে তাকে শিল্প উদ্যোগ পদবাচ্যের প্রতিষ্ঠাতা বলা হয়। ইম্পর্টেন্ট, আমি আবার বলছি এইটা থেকে পরীক্ষা আসতে পারে। শিল্প উদ্যোগ পদবাচ্যের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে, রিচার্ড কেন্টিলনকে। আর অন্টারপ্রেনার শব্দটিকে শিল্প উদ্যোগ বুঝতে ব্যবহার করেন কে, রিচার্ড কেন্টিলনকে। তিনি সাধারণ ব্যবসায়ী থেকে শিল্প উদ্যোক্তাকে কি করেন, পৃথক করেন। সাধারণ ব্যবসায়ী থেকে শিল্প উদ্যোক্তাকে পৃথক করেন, সেটা আমরা মনে রাখবো। এবার আসি এসপি নিউম্যান কি বলেছেন, দেখো যে কোনো ব্যবসায়ের জন্য একজন ভালো উদ্যোক্তা প্রয়োজন। যে কোনো, এটা কে বলেছেন, এসপি নিউম্যান। তাহলে যে কোনো ব্যবসায়ীর জন্য একজন ভালো উদ্যোক্তা প্রয়োজন, এটা কে বলেছেন, এসপি নিউম্যান। আমরা উত্তর দিব এসপি নিউম্যান, পরীক্ষা আসতে পারে। আচ্ছা জেএস মিল উদ্যোক্তার কয়টি গুণের কথা উল্লেখ করেন, দুইটি গুণের কথা, একটা হচ্ছে কর্তব্য পরায়ণতা, আর হচ্ছে উৎসাহ। তাহলে জেএস মিল কয়টি গুণের কথা উল্লেখ করেন, দুইটি, একটা হচ্ছে কর্তব্য পরায়ণতা, আর হচ্ছে উৎসাহ। জেএস মিল কয়টি গুণের কথা উল্লেখ করেন, দুইটি, একটা হচ্ছে কর্তব্য পরায়ণতা, আর হচ্ছে উৎসাহ। আর যে কোনো ব্যবসায়ীর জন্য একটা ভালো উদ্যোক্তা প্রয়োজন, এটা কে বলেছেন, এসপি নিউম্যান, মনে রাখবো আমরা। সুম্পিটার বেশি ইম্পর্টেন্ট, সুম্পিটার
সুম্পিটার কি করছে? অর্থনৈতিক উন্নয়নের উদ্যোক্তাকে গুরুত্ব প্রদান করেন, আবিষ্কারক এবং উদ্ভাবন করার মধ্যে পার্থক্য নির্দেশ করেন। আমি বলছি যিনি ধারণা দেন তিনি আবিষ্কার করেন, যিনি ধারণা প্রয়োগ করেন তিনি উদ্ভাবনকারী। যিনি ধারণা দেন কোন একটা বিষয়ে, নতুন বিষয়ে ধারণা দেন, তিনি হচ্ছেন কি, যিনি কোন একটা সম্পর্কে প্রথম ধারণা দেন তিনি হচ্ছে আবিষ্কারক, আর যিনি ধারণাটা প্রয়োগ করেন তিনি হচ্ছেন উদ্ভাবনকারী। এটা কে বলছেন? সুম্পিটার। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর শিল্প উদ্যোগ ধারণার পরিমার্জন করেন কে? তাও সুম্পিটার। শিল্প উদ্যোগ ধারণার পরিমার্জন করেন কে? তাও সুম্পিটার, ঠিক আছে? আমরা এটা মনে রাখবো, সুম্পিটার। আচ্ছা, সফল উদ্যোক্তা আমরা প্রথমে দেখি রণদা প্রভাস সাহা। তার পুরো নামটা কি? পরীক্ষা আসতে পারে, রায় বাহাদুর রণদা প্রভাস সাহা। তাহলে রণদা প্রসাদ সাহার পুরো নামটা কি? রায় বাহাদুর রণদা প্রভাস সাহা। তিনি কত সালে জন্মলাভ করেন? 1898 সালে। তার বাবার নাম, মায়ের নাম একটু মনে রাখবো, কারণ এই নামে তিনি অনেকগুলো প্রতিষ্ঠান করেন। তার বাবার নাম হচ্ছে দেবেন্দ্র পোদ্দার আর মায়ের নাম হচ্ছে কুমুদিনী দেবী, ঠিক আছে? তিনি পুরো নামটা কি? রায় বাহাদুর রণদা প্রভাস সাহা। তিনি একজন একজন সফল উদ্যোক্তা, জন্মগ্রহণ করেন 1898 সালে, ঠিক আছে? ঢাকায়। 1898 সালে কোথায়? ঢাকায়, মনে রাখবো। আচ্ছা, তিনি প্রথম তার প্রথম কাজ কি ছিল? একটু যদি আমরা বলি, তার প্রথম ব্যবসা ছিল কি? কয়লার দোকান। তার প্রথম ব্যবসা ছিল কি? কয়লার দোকান। এই দেখো, প্রথম ব্যবসা ইম্পর্টেন্ট, কয়লার দোকান। তাহলে রণদা প্রভাস সাহের প্রথম ব্যবসা কি ছিল? পরীক্ষা আসতে হবে, আমরা উত্তর দিব কয়লার দোকান। রণদা প্রভাস সাহের প্রথম ব্যবসা কি ছিল? আমরা উত্তর দিব কয়লার দোকান। 1972 সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন, ঠিক আছে? ঠিক আছে, রণদা প্রভাস সাহের প্রথম প্রথম ব্যবসা কি? আমরা উত্তর দিব কয়লার দোকান। এগুলো একটু মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে? এরপর আসি ডক্টর হোসনে আরা বেগম, যে আমরা যে টিএমএস এর প্রতিষ্ঠাতা, জন্মগ্রহণ করে ট্যাঙ্গামারা, বগুড়ায়। দেখো, ট্যাঙ্গামারা নওগাঁ, যার কারণে ওটার নাম রাখা হয়েছে কি? তার প্রতিষ্ঠানের নাম কি? টিএমএসএস, ট্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ। এই তো টিএমএসএস নির্বাহী, ঠিক আছে? তিনি তাহলে একজন সফল উদ্যোক্তা ডক্টর হোসনে আরা বেগম, আমরা জানি তিনি জন্মগ্রহণ করেন ট্যাঙ্গামারা, বগুড়ায় 1953 সালে। 1953 সালে তিনি কিসের প্রতিষ্ঠাতা? ট্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘের প্রতিষ্ঠাতা, ঠিক আছে? এগুলো একটু আমরা মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আজকে এই টপিকটা গুরুত্বপূর্ণ, ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আইসিটি। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আইসিটিতে অনেক কিছু বুঝার আছে, আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে? আমাদের আর বেশি সময় নেই, আমরা হয়তো আর 10 থেকে 12 মিনিট এসে আমরা এই 10-12 মিনিটের মধ্যে আমরা বাকি অংশটা শেষ করবো ইনশাল্লাহ এখান থেকে। সো একটু মনোযোগী থাকলে চলবে তোমাদের, ঠিক আছে? একটু মনোযোগী থাকলে চলবে। আমরা জানি এই লেকচারটা একটু বিরক্তিকর, তারপর আমাদের শেষ করতে হবে যেহেতু পরীক্ষা আসে। তথ্য ও প্রযুক্তি, আইসিটি পুনরুক্তি কি? আমরা জানি আইসিটি পুনরুক্তি কি? ইনফরমেশন কমিউনিকেশন এন্ড টেকনোলজি। ইনফরমেশন কমিউনিকেশন এবং টেকনোলজি, আইসিটি পুনরুক্তি কি? আমরা জানি ইনফরমেশন কমিউনিকেশন এন্ড টেকনোলজি। তাহলে আইসিটি আমরা দেখি একটু, তথ্য যোগাযোগ প্রযুক্তি। দেখো, কম্পিউটারাইজড ব্যবস্থায় তথ্য উপাত্ত সংগ্রহ করা, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, পরিবর্তন ও তথ্য সহ ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে আদান প্রদান এবং যোগাযোগ ব্যবস্থা স্থাপন করাকে কি বলা হয়? আইসিটি বলা হয়, ঠিক আছে? আচ্ছা, দেখো, আইসিটি তে দুই ধরনের যন্ত্র থাকে, একটা হচ্ছে আইটি আর একটা হচ্ছে সিটি। একটা তথ্য বলতে, একটা হচ্ছে যোগাযোগ, কমিউনিকেশন টেকনোলজি। যেমন আমরা যদি বলি আইটির মধ্যে কি কি আছে? কম্পিউটার, বিভিন্ন ধরনের সফটওয়্যার, আর বাকিগুলো সবগুলো কি? যোগাযোগ প্রযুক্তি, যেমন মডেম, টেলিফোন, কম্পিউটার নেটওয়ার্ক, রেডিও, ভয়েস, টেলিভিশন, ইন্টারনেট, এগুলো সবগুলো কি? যোগাযোগ প্রযুক্তি। একটু মনে রাখার চেষ্টা করবো। কম্পিউটার, বিভিন্ন ধরনের সফটওয়্যার, এগুলো হচ্ছে তথ্য প্রযুক্তি। আর টেলিফোন, মডেল, এগুলো তো বোঝা যাচ্ছে, টেলিফোন, কম্পিউটার নেটওয়ার্ক, রেডিও, ভয়েস, টেলিভিশন, ইন্টারনেট, এগুলো হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। একটু মনে রাখার চেষ্টা করবো। ই বিজনেস কি? আমরা আসলে ই বিজনেস, বিশ্বে প্রথম ই বিজনেস চালু করে আমরা জানি আইবিএম, 1996 থেকে 97 সালে। বিশ্বের সর্বপ্রথম ই বিজনেস চালু করে কে বলছে? আইবিএম, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন। প্রথম ই বিজনেস চালু করে কে? আইবিএম। আইবিএম, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন। ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন, আইবিএম। প্রথম ই বিজনেস চালু করে 1996 থেকে 97 দিকে। 1996 থেকে 97 দিকে ই বিজনেস চালু করে। ই বিজনেস আসলে কি? আমরা জানি ব্যবসায়ের ক্ষেত্রে সকল কার্যক্রম যখন তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইলেকট্রনিক প্রযুক্তি বা তথ্য প্রযুক্তির মাধ্যমে সম্পাদন করা হবে, তখন সেটাকে বলা হচ্ছে কি? ই বিজনেস। ব্যবসার সকল কার্যক্রম যখন ইলেকট্রনিক বা তথ্য প্রযুক্তির মাধ্যমে সম্পাদন হবে, তখন সেটাকে বলা হচ্ছে কি? ই বিজনেস। ই বিজনেস এটি প্রথম চালু করে কে বলছি আমরা? আইবিএম, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন। আমরা সেটা মনে রাখবো, আইবিএম প্রতিষ্ঠান। বা প্রতিষ্ঠান যাবতীয় অভ্যন্তরীণ এবং বহিঃস্থ কার্যক্রম ডিজিটাল প্রযুক্তি নির্ভর হবে, ঠিক আছে? তাকে আমরা বলতেছি কি? ই বিজনেস। তাকে আমরা কি বলছি? ই বিজনেস।
আচ্ছা, ঠিক আছে, দেখো এরপর দেখো গ্রাহক এবং সরবরাহ এখান থেকে পরীক্ষা আসবে। এটা এটা নিয়ে আমি একটু বলবো। এটা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, এটা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, ইম্পর্টেন্ট। প্রথমে আসে আমরা ই বিজনেস এর ধরনগুলো দেখো। বি টু বি মানে কি? বিজনেস টু বিজনেস। বি টু বি মানে কি? আমরা জানি বিজনেস টু বিজনেস। ব্যবসার সাথে যখন ব্যবসায়ী যখন ইলেকট্রনিক বা তথ্য প্রযুক্তির মাধ্যমে লেনদেন হবে, তখন সেটাকে আমরা বলছি ব্যবসায়ী টু ব্যবসায়ী। আমরা যদি বলি পাইকারি এবং খুচরা ব্যবসায়ীর সাথে যখন যখন ট্রানজেকশন হয়, ইলেকট্রনিক বা তথ্য প্রযুক্তির মাধ্যমে যখন ট্রানজেকশন হয়, একজন পাইকারি ব্যবসায়ী থেকে একজন খুচরা ব্যবসায়ী যখন কোনো প্রোডাক্ট ক্রয় করে বা লেনদেন করে, তখন সেটাকে আমরা বলছি কি? বি টু বি, বিজনেস টু বিজনেস। এরপর আসে বিজনেস টু কনজিউমার। যখন আমরা কোনো ধর আমি আমি একটা দারাজ থেকে একটা পণ্য ক্রয় করতেছি, দারাজ থেকে আমি একটা পণ্য ক্রয় করতেছি, ঠিক আছে? তাহলে দারাজ থেকে আমি যে পণ্য ক্রয় করতেছি, তাহলে দারাজ একটি কোন ধরনের প্রতিষ্ঠান? বি টু সি। আমি হচ্ছে কনজিউমার, আমি এটা কাস্টমার না। আমি হচ্ছে সবসময় আমরা সি দ্বারা আমরা কি বুঝাবো? কনজিউমার বুঝাবো, বলো কাস্টমার না। কারণ কাস্টমারটা স্পেসিফিক না। কাস্টমার বলতে আমরা কি বুঝি? ক্রেতা বুঝি। আমরা জানি ক্রেতা বলতে ক্রেতা তিনটি উদ্দেশ্যে পণ্য ক্রয় করতে পারে। ক্রেতা হইতে পারে সে পুনঃ বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করতেছে, সে উৎপাদনের জন্য পণ্য ক্রয় করতেছে, সে ভোগের জন্য পণ্য ক্রয় করতেছে। তাহলে ক্রেতা তিনটি উদ্দেশ্যে পণ্য ক্রয় করতে পারে। ক্রেতা হইতে পারে পুনঃ বিক্রেতা, সে হইতে পারে ভোক্তা, সে হইতে পারে উৎপাদনকারী, সে কোনো কিছু উৎপাদনের জন্য পণ্য কিনতেছে। তাহলে সে কাস্টমারটা স্পেসিফিক না, এখানে আসবে না, এখানে যা আসবে তাই স্পেসিফিক। তারপরে সি দ্বারা আমি এখানে কি বুঝাবো? অবশ্যই 100% কনজিউমার বুঝাবো। 100% আমরা কি বুঝাবো? কনজিউমার বুঝাবো। বলো কাস্টমার দিব, এটা পরীক্ষা কিন্তু আসে। বি টু সি মানে কি? পরীক্ষা অনেকে বলে দিয়ে বিজনেস টু কাস্টমার, এটা ভুলেও হবে না। কারণ কাস্টমারটা আমি কি বলছি? এটা স্পেসিফিক না, এখানে সবগুলো টার্মস গুলো কি স্পেসিফিক। কনজিউমার হচ্ছে ভোক্তা, কনজিউমার হচ্ছে কি? ভোক্তা। ক্রেতা বললে সে কিন্তু বিজনেসম্যান হইতে পারে, সে ভোক্তা হইতে পারে, সে কিন্তু আবার পুনঃ বিক্রেতা হইতে পারে, সে স্পেসিফিক না, ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ সে উৎপাদনকারী হইতে পারে, ব্যবসায়ী হইতে পারে, এবং সে কি? ভোক্তা হইতে পারে, ক্রেতা বললে। তাহলে সে যেটা স্পেসিফিক না, আমরা এখানে বি টু সি মানে কি? বিজনেস টু কনজিউমার বুঝাবো। তাহলে তার কাছ থেকে আমি পণ্য ক্রয় করতেছি, এটা আমি কি বলছি? বি টু সি, বিজনেস টু কনজিউমার। এটা মাথায় রাখবা। বিজনেস টু এমপ্লয়ি, আমরা জানি কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে এমপ্লয়িরা যদি ব্যবসা প্রতিষ্ঠান তাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যদি কোনো একটা লেনদেন করে, কোনো একটা ট্রানজাকশন করে, ধরো আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান যারা যেখানে এমপ্লয়িরা সেখান থেকে চাইলে প্রোডাক্ট কিনতে পারে, ঠিক আছে, প্রোডাক্ট নিতে পারে, ঠিক আছে, তো কম মূল্যে, তখন সেই ট্রানজাকশনটাকে আমরা বলবো কি? বি টু ই, বিজনেস টু এমপ্লয়ি। আচ্ছা, আর একটা দেখো বিজনেস টু গভর্নমেন্ট। আমরা যে ব্যবসায়ীরা যখন সরকারকে ইন্টারনেট বা তথ্য প্রযুক্তির মাধ্যমে অনলাইন যখন ট্যাক্স প্রদান করবে, তখন সম্পূর্ণটা কি হবে? সেটা হবে বিজনেস টু এমপ্লয়ি। সেটা সম্পূর্ণটা কি হবে? বিজনেস টু এমপ্লয়ি। আচ্ছা, সরি বিজনেস টু গভর্নমেন্ট, বিজনেস টু গভর্নমেন্ট হবে। যখন ব্যবসায়ীরা সরকারকে ট্যাক্স দিবে, তখন সেটা হবে কি? বি টু জি, বিজনেস টু গভর্নমেন্ট। আচ্ছা, কনজিউমার টু গভর্নমেন্ট, যখন আমরা আমরা সরকারকে ট্যাক্স দিব, সেটা কি হবে? কনজিউমার টু গভর্নমেন্ট। কনজিউমার টু বিজনেস, এখানে বলা হচ্ছে কনজিউমার টু বিজনেস। যদি আমি হচ্ছে মূলত কনজিউমার, কোন একটা কারণে আমার পুরাতন কোন একটা যন্ত্রপাতি আমার নষ্ট হয়ে যাচ্ছে, আমি সেটা যদি কোনো একটা ব্যবসায়ীকে বিক্রি করে দিই, কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি করে দিই, আমি অ্যাজ এ কনজিউমার হিসেবে আমার কোনো কিছু যদি আমি ব্যবসায়ীর সাথে লেনদেন করি ইলেকট্রনিক বা তথ্য প্রযুক্তির মাধ্যমে, তখন সেটা হবে কি? কনজিউমার টু বিজনেস, কনজিউমার টু বিজনেস। আচ্ছা, এরপর দেখে এখানে ইম্পর্ট হচ্ছে কনজিউমার টু কনজিউমার। এটা কি আসলে কনজিউমার টু কনজিউমার? একটু বুঝি। অর্থাৎ ভোক্তার সাথে ভোক্তার, ধরো আমার একটা মোবাইল ফোন আছে, আমার মোবাইল ফোনটা পুরাতন হয়ে গেছে, আমি চিন্তা করছি আমি নতুন একটা মোবাইল ফোন কিনবে। এখন পুরাতন মোবাইল ফোনটা আমি বিক্রয় করে দিব। কোথায় বিক্রয় করবো? বিক্রয়.কমে। বিক্রয়.কম, আমরা এই বিক্রয়.কমে পুরাতন জিনিসপত্র বিক্রয় করে। আমি বিক্রয় করতেছি, তোমার ধরো টাকা খুব কম, তোমার একটা মোবাইল দরকার, মোবাইল চুরি হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তোমার টাকা হাতে আছে খুব কম। এখন তুমি মোবাইল কিনবা, আর এদিকে আমি নতুন মোবাইল কিনবো বিদে আমি এটা বিক্রি করে ফেলতেছি। আমি কোথায় বিক্রি করছি? বিক্রয়.কমে ছবি দিয়ে বিক্রি করছি। তুমি দেখছো কিরে এটা রাফি ভাই বিক্রি করছে, আমি কিনে ফেলবো, কম টাকা কম আছে। এখন তুমি সেটা কিনে ফেলছো, তুমি সেটা কিনে নিছো, তা তুমিও কনজিউমার, আমিও কনজিউমার। তাহলে কনজিউমার টু কনজিউমার, এটাকে আমরা বলছি কি? এটার জন্য সবচেয়ে ভালো উদাহরণটা কি? বিক্রয়.কম। বিক্রয়.কম, ঠিক আছে? আচ্ছা, অংশীদার ব্যবসার সাথে অংশীদার ব্যবসা যদি কোনো ট্রানজাকশন হয়, তাহলে সেটা বলছে পার্টনার টু পার্টনার। গভর্নমেন্ট টু বিজনেস, গভর্নমেন্ট এবং ব্যবসায়ীর সাথে যদি কোনো ট্রানজাকশন হয়, সেটা হচ্ছে গভর্নমেন্ট টু বিজনেস। আর যদি আমরা বলি গভর্নমেন্ট টু কনজিউমার, জি টু সি, যদি সরকার আমাকে কোনো উপবৃত্তির টাকা দেয়, কোনো টাকা দেয়, ঠিক আছে, অনলাইন বা অনলাইনের মাধ্যমে, তখন সেটাকে আমরা বলছি গভর্নমেন্ট টু কনজিউমার। আচ্ছা, আমাকে বলে এই টার্মস গুলো ক্লিয়ার কিনা।
এই টার্মস গুলো ক্লিয়ার করে সবাই একটু কমেন্টে জানান। একদম সবাই যারা অনলাইনে আছে সবাই একটু কমেন্টে জানান, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে। আমি বলছি পরীক্ষা আসার সম্ভাবনা বেশি। ট্রিপল স্টার, আমি ট্রিপল স্টার যেগুলো এসেছে এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। আমি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সবাই আমাকে বলো ক্লিয়ার কিনা, সবাই আমাকে বলো ক্লিয়ার কিনা, সবাই বলো একদম 100% সবার ক্লিয়ার কিনা, সবাই বলো ক্লিয়ার কিনা, সবাই আমাকে বলো ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, আমরা দেখতেছি অনেকে বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, তাহলে এগুলোকে আমরা বলছি কি, এগুলো একটু মনে রাখবা, আমি যে বলছি ঠিক এভাবে একটু মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, ই কমার্স মানে কি? আমরা ই কমার্স বলতে আমরা আসলে কি বুঝি? ই কমার্স বলতে আমরা মূলত বুঝি, আমরা দেখছি অনেকে বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ভেরি গুড। এগুলো একটু দেখে নিবে, ইম্পর্টেন্ট। ই কমার্স বলতে আমরা কি বুঝি? ই কমার্স বলতে আমরা বুঝি পণ্য বা সেবা ক্রয় বিক্রয়। পণ্য, আমরা একটু মনে রাখবো, পণ্য বা সেবা ইলেকট্রনিক বা তথ্য প্রযুক্তির মাধ্যমে, অনলাইনে বা ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করাকে ই কমার্স বলে। দেখো, ব্যবসায়ের সকল কর্মকাণ্ড সম্পাদন করাকে আমরা বলছি ই বিজনেস। সকল কর্মকাণ্ড ইলেকট্রনিক বা তথ্য প্রযুক্তির মধ্যে সম্পাদন করা, এটাকে বলছি ই বিজনেস। আর শুধুমাত্র ক্রয় বিক্রয়টাকে, পণ্য বা সেবা ক্রয় বিক্রয়টাকে আমরা বলছি কি, পণ্য বা সেবা ক্রয় বিক্রয়টাকে আমরা বলছি কি, ই কমার্স। আমরা সেটাকে মনে রাখবো, পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করাটাকে আমরা কি বলতেছি, ই কমার্স। ই কমার্স। দেখো, ইন্টারনেট সাহায্যে বা ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করাকে, পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করাকে বলা হচ্ছে কি, ই কমার্স। ই বিজনেসের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ই কমার্স। ই বিজনেসের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি, ই কমার্স। ই কমার্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি দুটি, একটা হচ্ছে মূল্য পরিশোধ করা, আর হচ্ছে পণ্য সরবরাহ করা। দেখো, এই ই কমার্স আমরা বলছি কি, পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করাটাকে আমরা বলছি কি, ই কমার্স। ধরো আমি দারাজ থেকে একটা পণ্য ক্রয় করতেছি, দারাজ থেকে যখন একটা পণ্য ক্রয় করতেছি, এখানে গুরুত্বপূর্ণ দুইটা বিষয়, একটা হচ্ছে আমি পেমেন্ট করতেছি। ধরো, এটা পেমেন্টটা হইতে হবে কি, ইলেকট্রনিক পেমেন্ট। আমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বা অনলাইনে, অথবা আমি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি পেমেন্টটা করছি। এটাকে আমরা বলছি, এই পেমেন্টটাকে বলা হচ্ছে কি, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, ইপিএস বলা হয়। এটাকে, এই পেমেন্টটাকে বলা হচ্ছে কি, ইপিএস, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। আমরা পেমেন্ট করবো, দেন তারা কি করবে, সেটা সরবরাহ করবে, তার ট্রান্সপোর্টেশন দিয়ে সরবরাহ করবে। তাহলে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় হচ্ছে কি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে মূল্য পরিশোধ করা ইলেকট্রনিক পদ্ধতিতে, যেটাকে আমরা ইপিএস বলতেছি, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, ইপিএস। আর তারা কি করবে, পণ্যটা সরবরাহ করবে, তারা কি করবে, পণ্যটা সরবরাহ করবে। আচ্ছা, এরপর দেখি আমরা ই রিটেলিং। ই রিটেলিংটা কি? ই রিটেলিং বলতে আমরা বুঝি খুচরা পণ্য ক্রয় বিক্রয় করা। ই রিটেলিং বলতে আমরা কি বুঝি, খুচরা পণ্য ক্রয় বিক্রয় করা। দেখো, এর আগে আমরা বলছি শুধু পণ্য ক্রয় বিক্রয় করা, এখন যদি খুচরা পণ্য ক্রয় বিক্রয় বলি, তখন সেটা আমরা বলছি কি, ই রিটেলিং। আমরা খুচরা বিক্রেতাকে রিটেলার বলি, রিটেলার বলি, ঠিক আছে? খুচরা বিক্রেতাকে আমরা কি বলি, রিটেলার বলি। তাহলে দেখো, যখন তুমি খুচরা পণ্য ক্রয়, ইলেকট্রনিক বা তথ্য প্রযুক্তির মধ্যে খুচরা পণ্য ক্রয় বিক্রয় করবে, তখন সেটাকে বলছি ই রিটেলিং। এইটা, এটা ই কমার্সের একটা বিশেষ রূপ, বা ই কমার্সের একটা ছোট রূপ হচ্ছে কি, ই রিটেলিং। ই কমার্সের একটি বিশেষ রূপ হচ্ছে কি, ই রিটেলিং। খুচরা পণ্য ক্রয় বিক্রয় করা, ঠিক আছে? ব্যবসায়, ব্যবসায় মধ্যস্থ আসলে সহায়তা ছাড়া, ইন্টারনেট বা ইলেকট্রনিক প্রযুক্তির সাহায্যে। বিকল্প নামগুলো কি, ই শপ, ই স্টোর। ইলেকট্রনিক রিটেলিং এর বিকল্প নাম দেখো, ই শপ, ই স্টোর, ইন্টারনেট শপ, ওয়েব স্টোর, অনলাইন স্টোর, ভার্চুয়াল স্টোর বলা হয়, ঠিক আছে? এগুলো একটু মনে রাখার চেষ্টা করবো। তাহলে খুচরা পণ্য ইলেকট্রনিক বা ইন্টারনেটের মাধ্যমে বিক্রি করলে সেটাকে আমরা বলছি ই রিটেলিং। এটি ই কমার্সের একটি বিশেষ রূপ। ই মার্কেটিং কি? ইলেকট্রনিক মার্কেটিং। আমরা জানি মার্কেটিং এর জনক বলা হয় ফিলিপ কটলারকে। মার্কেটিং এর উদ্দেশ্য হচ্ছে ভোক্তা সন্তুষ্টি অর্জন করা। মার্কেট, দেখো মনোযোগ দাও, মার্কেটিং উদ্দেশ্য হচ্ছে ভোক্তা সন্তুষ্টি করার জন্য। তাহলে ভোক্তা সন্তুষ্টি করার জন্য যা কিছু করা হয়, তাই হচ্ছে কি, মার্কেটিং। আর আর তা যদি ইলেকট্রনিক বা তথ্য প্রযুক্তির মাধ্যমে করা হয়, তখন তাকে বলা হচ্ছে কি, ই মার্কেটিং। তাহলে ভোক্তার সন্তুষ্টি অর্জনের জন্য তথ্য প্রযুক্তির মাধ্যমে যদি যে কার্যক্রমগুলো সম্পাদন করা হয়, তাকে আমরা বলছি ই ইলেকট্রনিক মার্কেটিং, তাকে আমরা বলছি ইলেকট্রনিক মার্কেটিং। তাহলে আমরা মনে রাখবো যে মার্কেটিং এর প্রধান উদ্দেশ্য কি, ভোক্তা সন্তুষ্টি অর্জন করা। আর ভোক্তা সন্তুষ্টি অর্জন করার জন্য ইলেকট্রনিক বা তথ্য প্রযুক্তি বা ইন্টারনেটের সাহায্যে যা কিছু করা হবে, তাকে আমরা বলতেছি কি, ই মার্কেটিং, ঠিক আছে? ই মার্কেটিং। তাহলে ই মার্কেটিং আমরা জানি ভোক্তার সাথে সম্পৃক্ত। কেন? গ্রাহকের সাথে সম্পৃক্ত। তো তোমার হঠাৎ করে তোমার জুতাটা ছিঁড়ে গেছে, তোমার নতুন জুতা দরকার,
তখন ঠিক এই ওই সময় তোমার অ্যাপেক্স থেকে একটা বাটা থেকে একটা মেসেজ আসছে যে বাটাতে জুতার মধ্যে 50% ছাড় দিচ্ছে। তোমার মোবাইল মেসেজ, এই দেখো এটা হচ্ছে একটা ই মার্কেটিং, তোমার সাথে সরাসরি তোমার সাথে কমিউনিকেট করতেছে। তাহলে কোনটি গ্রাহকদের সাথে সরাসরি সম্পৃক্ত? ই মার্কেটিং গ্রাহকের সাথে সরাসরি সম্পৃক্ত, ঠিক আছে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে গ্রাহকদের চাহিদা যথাযথভাবে চিহ্নিত করলো পণ্য বা সেবা গ্রাহকদের নিকট পৌঁছে দেওয়া যাবতীয় কার্যক্রমকে, অর্থাৎ ভোক্তার সন্তুষ্টি অর্জনের জন্য পণ্য দ্রব্য বা সেবা যা কিছু দরকার তা ভোক্তার নিকট পৌঁছে দেওয়াকে ইন্টারনেট বা তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে বলা হচ্ছে কি ই মার্কেটিং। আমরা সেটা মনে রাখবো, ঠিক আছে। ই মার্কেটিং কে বলা হয় ই বিজনেস এর একটি উপশাখা। ই মার্কেটিং কে কি বলা হয়? সবাই বলো, ই বিজনেস এর একটি উপশাখা। ই বিজনেস এর একটি উপশাখা। ই মার্কেটিং কে বলা হয় ই বিজনেস এর একটি উপশাখা। এটি গ্রাহকদের সাথে সরাসরি সম্পৃক্ত, আমরা এটা মনে রাখবো। গ্রাহকদের সাথে সরাসরি সম্পৃক্ত হচ্ছে কি ই মার্কেটিং। আমরা ই ব্যাংকিং মানে কি? আমরা জানি ইলেকট্রনিক বা তথ্য প্রযুক্তির মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করাকে ইলেকট্রনিক ব্যাংকিং বলে। আমরা জানি মোবাইল ব্যাংকিং বাংলাদেশে চালু করে ডাচ বাংলা ব্যাংক, অন্যান্য যতগুলো গুরুত্বপূর্ণ ব্যাংকিং আছে। যদি আমরা বলি অনলাইন ব্যাংকিং, ইলেকট্রনিক ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ঠিক আছে, অফশোর ব্যাংকিং, এমআইসিআর চেক, প্রত্যেকটা চালু করে বাংলাদেশে চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আচ্ছা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আচ্ছা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। একটু তাহলে একটু মনোযোগ দিবা। আমরা কি বলছি? আমরা বলতেছি কি বাংলাদেশে মোবাইল ব্যাংকিংটা চালু করে ডাচ বাংলা ব্যাংক। অন্যান্য যে ইলেকট্রনিক ব্যাংকিং গুলো আছে, আমরা ইলেকট্রনিক ব্যাংকিং নিয়ে আমরা ব্যাংকে ও বিমাতে বিস্তারিত আলোচনা করবো, ঠিক আছে, ইনশাআল্লাহ। সেখানে আমরা যখন আমরা রাজশাহীর জন্য ফাইন্যান্স এবং ব্যাংকিং ক্লাসটা করাবো, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করবো। তবে আমরা মনে রাখবো মোবাইল ব্যাংকিং বাংলাদেশে চালু করে ডাচ বাংলা ব্যাংক। অন্যান্য যে ইলেকট্রনিক ব্যাংকিং গুলো আছে, আমরা যদি বলি ইলেকট্রনিক ব্যাংকিং, এটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ঠিক আছে, এগুলো অফশোর ব্যাংকিং, এমআইসিআর চেক, এগুলো বাংলাদেশে প্রথম চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এসসিবি। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সঙ্গে বলা হয় কি এসসিবি। এটা আমরা একটু মনে রাখবো। আমরা জানি এটিএম এর জনক কে? এটিএম এর জনক হচ্ছে শেপার্ড ব্যারন। এটিএম এর পূর্ণরূপটা কি? অটোমেটেড টেলার মেশিন। এটিএম এর পূর্ণরূপটা কি? অটোমেটেড টেলার মেশিন। পিন কোড দিয়ে, পিন এর পূর্ণরূপটা কি? পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, ঠিক আছে। ওটিপি মানে কি? ওভার দা ওটিপি এর ওয়ান টাইম পাসওয়ার্ড। ওটিপি মানে কি? ওটিপি মানে কি? ওয়ান টাইম পাসওয়ার্ড। কাউকে ভুলেও কি কোনো সময় ওটিপি বা পিন কখনো কাউকে দিবে না চাইলো, সে যে হোক না কেন, কাউকে দেওয়া যাবে না, ঠিক আছে। সেক্ষেত্রে দেখবা যে দেওয়ার ফলে বিকাশ থেকে বা নগদ থেকে তোমার সব টাকাই শেষ। এরকম অনেকের টাকা চলে গেছে। ওটিপি কি সে জানে না, ওয়ান টাইম পাসওয়ার্ড, পাসওয়ার্ড তো কাউকে দেওয়া যায় না, ঠিক আছে। ওটিপি বা পিন এগুলো কাউকে দেওয়া যাবে না। আচ্ছা, আমাকে বলো এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা? আমরা প্রায় শেষ পর্যায়ে, আর কয়েক মিনিট, আমরা প্রায় শেষ পর্যায়ে। আমরা নৈতিকতা কি আর মূল্যবোধ কি পরে আর দুইটা টপিকস পরে শেষ করবো। সবার ক্লিয়ার কিনা বলো? সবার ক্লিয়ার কিনা বলো? আমরা 2 মিনিট মাত্র আছি, সবাই ক্লিয়ার কিনা বলো? সবাই আমাকে বলো ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা বলো? আমরা দিচ্ছি, অনেকে বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা দেখো, আমরা সেই ভাষায় নৈতিকতা কি? আমরা প্রথমে বলবো মূল্যবোধ কি। মূল্যবোধ আর নৈতিকতা এই দুইটা থেকে পরীক্ষা প্রশ্ন আসে। মূল্যবোধটা অনেকদিন ধরে আমাদের ভিতর থেকে গড়ে ওঠে, অর্থাৎ আমরা ভালো মন্দ চিনতে পারার যে ক্ষমতা, ভালো কোনটি খারাপ সেটা চিনতে পারার যে ক্ষমতা, কোনটি ভালো কোনটি খারাপ সেটা চিনতে পারার যে ক্ষমতা, ওই ক্ষমতাটাকে বলা হচ্ছে মূল্যবোধ। একটু মাথায় রাখো। ব্যবসায়ের ক্ষেত্রে ভালো খারাপ চিনতে পারাটাকে ব্যবসায়িক মূল্যবোধ বলে। ব্যবসায়ের ক্ষেত্রে ভালো এবং খারাপ চিনতে পারাটাকে বলা হচ্ছে ব্যবসায়িক মূল্যবোধ। আর তুমি ভালোকে গ্রহণ করতেছো, খারাপকে বর্জন করতেছো। ভালোকে গ্রহণ করতেছো আর খারাপকে বর্জন করতেছো, এটাকে বলা হচ্ছে নৈতিকতা, ঠিক আছে। আর ব্যবসায়ের ক্ষেত্রে ভালোকে গ্রহণ করা, ভালোকে খারাপকে বর্জন করা, এটা হচ্ছে ব্যবসায়িক নৈতিকতা। তাহলে বুঝে গেছে? মূল্যবোধ যেটা আমাদের ভিতরে অনেকদিন ধরে আমাদের মাধ্যমে গড়ে ওঠে, সমাজের চারপাশের মাধ্যমে গড়ে ওঠে, অর্থাৎ ভালো খারাপ চিনতে পারার যে ক্ষমতা, এটাকে বলা হচ্ছে মূল্যবোধ। আর ভালোকে তুমি গ্রহণ করতেছো আর খারাপকে তুমি বর্জন করতেছো, এটা হচ্ছে নৈতিকতা। তাহলে ব্যবসায়িক ক্ষেত্রে ভালোকে গ্রহণ করা এবং খারাপকে বর্জন করা, এটা হচ্ছে ব্যবসায়িক নৈতিকতা। ব্যবসায়িক নৈতিকতা, ঠিক আছে। আহ, আশা করি সবার ক্লিয়ার। এটাকে বলা হচ্ছে কি ব্যবসায়িক নৈতিকতা। আশা করি সবার ক্লিয়ার। মূল্যবোধ দীর্ঘদিন ধরে গড়ে ওঠে, আর ঠিক আছে, আমরা এটা বলছি ভালো মন্দ চিনতে পারা। তাহলে ব্যবসায়িক ক্ষেত্রে কথাবার্তা, আচার আচরণ ইত্যাদির মাধ্যমে ভালোকে গ্রহণ করা আর খারাপকে বর্জন করা, এটাকে বলা হচ্ছে কি ব্যবসায়িক নৈতিকতা।
মূল্যবোধ বলছে কোনটা ভালো মন্দ, অনুচিত অনুচিত, এটা সম্পর্কে চিন্তা করতে পারা, উপলব্ধি করতে পারা, বুঝতে পারা, এটাকে বলা হচ্ছে মূল্যবোধ। ঠিক আছে, এগুলো একটু দেখে নিবা। ঠিক আছে, তাহলে আমাদের এতটুকুই, আমরা মূল্যবোধ আর নৈতিকতা আমাদের মনে হয় আমাদের ক্লিয়ার। আমরা বলছি কি অনেকদিন ধরে যেটা গড়ে ওঠে এটা হচ্ছে মূল্যবোধ, ভালো এবং খারাপ চিনতে পারার যে ক্ষমতা, এটা হচ্ছে মূল্যবোধ। যেমন ব্যবসায়িক ক্ষেত্রে ভালো খারাপ চিনতে পারা, এটা হচ্ছে ব্যবসায়িক মূল্যবোধ। আর আর আমরা হচ্ছে ভালোকে গ্রহণ করা আর খারাপকে বর্জন করা, এটা নৈতিকতা। আর ব্যবসায়িক ক্ষেত্রে ভালোকে গ্রহণ করা আর খারাপকে বর্জন করা, এটা হচ্ছে ব্যবসায়িক নৈতিকতা। সবার একদম 100% ক্লিয়ার কিনা বলো, আমাদের মোটামুটি টপিক শেষ, আমরা শেষের দিকে। সবার ক্লিয়ার কিনা বলো। সবাই একটু কমেন্টে জানো আমাকে ক্লিয়ার কিনা, ঠিক আছে, আমরা শেষ করবো। সবাই একটু আমাকে কমেন্টে জানো সবার ক্লিয়ার কিনা। আশা করি সবার ক্লিয়ার। আজকে ক্লাসে যা পড়াইছে আমি তোমাদেরকে একটু পরে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, তোমরা পিডিএফ থেকে শেষ করে নিবা, একটু ভালোভাবে শেষ করে নিবা। আর ভালোভাবে পড়াশোনা করে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তোমাদের সাথে হয়তো কালকে দেখা হচ্ছে না, পরশু দেখা হবে ইনশাল্লাহ। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস পরশু থেকে শুরু হবে, ম্যানেজমেন্ট পার্টটা। ইনশাল্লাহ আমরা একসাথে মিলে ক্লাসটা করবো। আর যারা যারা মনে করবো যে একদম তোমরা বস বস হওয়ার দরকার আছে, আমরা আমার অনুরোধ থাকবে তোমরা যদি পারো বিসিএস মেসেঞ্জার এবং ফাইন্যান্স মেসেঞ্জার বইটা তোমরা সংগ্রহ করতে পারো, আমাকে মেসেজ দিলে ডিটেলস তোমরা পেয়ে যাবে। সো তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, পড়াশোনা করো বেশি করে, ইনশাল্লাহ দেখা হবে আবার। এই পর্যন্ত এতটুকু, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমাকে মেসেজ দিলে আমি জানাবো আসলে তুমি কিভাবে পাবে। আশা করি সবার ক্লিয়ার সবকিছু, ঠিক আছে। হ্যাঁ, পিডিএফ তোমাদেরকে দিতে হবে, পিডিএফ দিবে। এই, আমাদের তোমরা আরো কয়েকদিন